আমিও যখন রোস্ট যখন আমি করি, যখন আমি রিসার্চ করতে বসি না, আমি খুব অফেন্ড হয়ে যাই। আর ভাল লাগছে না দেখতে, কিন্তু আমাকে জোর জাবস্তি দেখতে হবে, কারণ আমি ওদেরকে নিয়ে কথা বলতে চলেছি। আমার নেক্সট যেমন আমার কাছে, আমি তো এই ব্যাপারটার মধ্যে রয়েছে, আমার কাছে অনেক নতুন চ্যানেলের সাজেশন আসে। আমি ওদের চ্যানেলে ঢুকে ঢুকে দেখি ওরা মানে ওরা যে ভিডিওর যে প্যাটার্নটা শুরু করছে না, 200-300 সাবস্ক্রাইবার ওরা শুরু করছে এরকম বৌদিদের থাম্বনেল লাগছে করছে নিজেই, এবং তারা বলে যে রোস্টিংটা হওয়া ভালো, কারণ তারা ক্রিটিসিজম নিতে পারে না। মানে ক্রিটিসাইজ, তুমি যদি মানুষকে একটা সঠিক পথে ক্রিটিসাইজ করো, তাহলে আমার মনে হয় তোমাকে ওটা অ্যাকসেপ্ট করা উচিত। এবার তুমি যদি কারোর মা বাবা তুলে গালাগালি করো, তাহলে সেটা কিন্তু আমি বলছি না। মানে রোস্টিংটাই ব্যাপারটা এখন ওরকম হয়ে গেছে, ওরকম হয়ে গেছে। আমার যদি সম্পর্ক থাকতো, আমি অবশ্যই তাকে ভালোবাসতাম সমানভাবে। কারণ আমার যারা বন্ধু বান্ধব আছে, যারা আমার সাথে মিশে, তা অবশ্যই জানে যে আমি মানুষের সাথে কিভাবে মিশেছিল। ও ভগবান, এই একটা ফ্রেন্ডস এফএম এ গৌরব দা, এই একটা ফ্রেন্ডস এফএম এ বলার পর মানুষজন বলছে, একটা মেয়ে আমাকে বলছে, আমি নামে বলছে কতটা তেল মেরেছে সেই ছেলেরা, করতে পারবে? আমি যদি আজকে ইউটিউবার না হতাম না, যদি আমি নর্মাল লাইফ আমি এত সাধারণ ছিলাম, আমার বন্ধুদের মধ্যে আমি মেরে দিতাম। না না, পশ্চিমবঙ্গে কাজ কোথায় নেই? পশ্চিমবঙ্গে প্রচুর কাজ আছে, কাজ তোমায় খুঁজে নিতে হবে। বলছো তোমার মেন্টালিটি কিরকম হতে পারে? তুমি একটা ক্যামেরা অন করে বলছো একটা মেয়ে এরম, ভাই তুমি পারবে ওটা? নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে সেটা আপনারা অলরেডি থাম্বনেলে দেখেছেন এবং টাইটেলও পড়েছেন, এবং কে আছে আমার সাথে, এবং তার ব্যাপারে, এবং তার লাইফ জার্নি, এবং তার কি কারণে যে এত এক্সপোজড হচ্ছে সবাই, সেটা এই পডকাস্টে কথা বলবো। সো আপনারা বেশি ভাবতে যাবেন না, শুনতে থাকুন খালি, আর বেশি দেরি না করে ডাইরেক্ট তার কাছে চলে যাব। তো প্রান্তিক, কেমন আছো? ভালো। আর কেমন চলছে তোমার কাজ বাজ? ভালোই চলছে, বেশ ভালো লাগলো তোমার এখানে ফার্স্ট টাইম এসে। আমার পুরো এই ইউটিউব কেরিয়ারের এই 4 বছর জার্নির প্রথম যদি কারোর সাথে পডকাস্ট হয়েছে তোমার সাথে, আমি ইন ফিউচার যখন আরো যখন গ্রো করবো আস্তে আস্তে, যখন আরো অডিয়েন্স আসবে, তো তখন আমি বলতে পারবো যে প্রথম এক্সপিরিয়েন্স তোমার এখানেই আমার প্রথম হয়েছিল। নিজে পডকাস্ট করো, আমি বেশিরভাগ দেখি তোমার পডকাস্ট গুলো একটু র্যাপ নিয়ে কাজ হয়, বাংলা র্যাপের উপরেই শুধু পডকাস্টটা করো। তারপর তোমাকে দেখে কিন্তু আমি সিজিকে অ্যাপ্রোচ করেছিলাম। আচ্ছা, আমার পডকাস্টে পড়ে? হ্যাঁ, তোমার পডকাস্টে, কারণ আমার ভাই বলছিল যে তুই যে সিজিকে ডাকবি বা ও আসবে, তুই ওর পডকাস্ট দেখেছিস? না, তো পডকাস্ট হয়েছে। আমি যখন সার্চ করি দেখি তোমার বিবি বং আসে, সেখানে আমি দেখি, পুরোটা পড়ি, শুনি, পুরোটা লেখাগুলো আমি নিচে পড়েছিলাম, তারপর কমেন্টে পড়েছি। তো আমি একটা জিনিস, আমি সিজিকে আমি চিনেছি অনেক আগে থেকে। আচ্ছা, চিনেছি কি থেকে? বিষাক্ত না, প্রথমে টপিকে ঢুকে যাচ্ছে। না, সেটা না, বিষ শুনলেই না সবার কিছু না কিছু একটা বিষ চলে আসে। বর্ধমানের আছে কেউ, যাই হোক, বাদ দাও। তো আমার বিট ধ্বংস থেকে আমার প্রথম সিজিকে চেনা, এবং অফবিট বলে এখানে সামনে একটা অফবিট বলে একটা আছে, জানো, ওখানে শোটো হয়, অনেক র্যাপাররা আসে বেঙ্গল। কিন্তু সিজির মধ্যে যে একটা পাওয়ারফুল এবং যার লিরিক্স যেগুলো তোমরা শুনতে পাই, খুবই সুন্দর। তোমারটা দেখি, এবং তারপরও দেখি তোমার কাছে র্যাপের কালচার। তুমি কি র্যাপ করো? আমি র্যাপ করি না। বেসিক্যালি র্যাপ যারা করে তাদের ম্যাক্সিমাম যারা র্যাপ করছে আর কি এখন কলকাতা থেকে, তার ম্যাক্সিমাম আমার বন্ধু বান্ধব। ওকে। তো এবার আমাদের যে ক্রিউ আছে 131, সেখানে আমরা আপাতত বর্তমানে 5-6 জন আছি মেম্বার। আমাদের মধ্যেও 2 জন র্যাপ করে, রোম আর নিস, ওরা ডুও। তো এবার ওখান থেকেই আমার ওদের সাথে মিশতে আমার আমরা ওরা আমার ভিডিও শেয়ার করতে নিস, তো ওইদিকে সবার সাথে আস্তে আস্তে আমার বন্ধুত্ব হয়। ওখান থেকে ডিসাইড করি যে বাংলা র্যাপ তো হচ্ছে, কিন্তু র্যাপারদেরকে বাইরে থেকে কেউ চিনছে না, তো সেই পারপাসে আমার বাংলা র্যাপ পডকাস্ট শুরু করা। তো তুমি যখন বলছো এই কথাটা যে চিনছে না, কিন্তু আমি তো চিনি তাদেরকে। আমি যখন গুগলে লিখবো বেঙ্গলের বেস্ট র্যাপার, তখন সিজির নাম আসছে, হেডশটের নাম আসছে। হ্যাঁ, কারণ বাদবাকিদের নাম আসছে না কেন? বাদবাকিরা যারা করছে তারা আস্তে আস্তে গ্রো করছে, এবং যারা নতুন আর্টিস্ট আসছে তারা ভালো কাজ করছে, কিন্তু তাদের কাজটা সেভাবে স্প্রেড হচ্ছে না। কারণ সিজি অনেক আগে থেকেই করতো র্যাপ, ঠিক আছে, অলরেডি একটা কলকাতার মধ্যে একটা নাম রয়েছে, অলরেডি সে কাজ করছে, সেই দিক ওদিক ব্র্যান্ডের সাথেও কাজ করেছে, এবং ইভেন অনেক বড় বড় জায়গাতেও সে কাজ করেছে, বড় বড় চ্যানেলে অনুপম রায়ের সাথেও কাজ করেছে। তো সেই কারণের জন্য একটা ট্যাগ পড়ে গেছে। নতুন যেসব আর্টিস্ট আছে, আমার র্যাপ পডকাস্টে মেনলি আমি রিপ্রেজেন্ট করি সেসব আর্টিস্টদেরকে আমি আনি যারা ভালো কাজ করছে, যারা ডিজার্ভ করে একটা ভালো জায়গা, ইভেন তাতে ভালো কাজ হয়েছে। তুমি দেখবে আমার র্যাপের যেসব পডকাস্ট আমি যাদের সাথে করেছি,
তাদের তুমি একটু চ্যানেল যাবে, চ্যানেলে গিয়ে তাদের গান শুনবে, তোমার ভালো লাগবেই, বাধ্যমূলক তোমার লাগতে হবেই। তাই সেগুলো আস্তে আস্তে সিলেক্ট করি এবং আমাকে হেল্প করে আমার বন্ধু মনোজিৎ। ও আমাকে খুব হেল্প করে এইসব বিষয়, আমাকে অনেক সময় মানে প্রশ্নের দিক থেকেও হেল্প করে এবং আমাকে বলে র্যাপের বিষয়ে আমি অনেক কিছু জানতে পারি। আমি কিন্তু র্যাপ করি না, কিন্তু আমি র্যাপ শুনি। আমি সব ল্যাঙ্গুয়েজের র্যাপ শুনতে আমি খুব পছন্দ করি, ইংলিশ, হিন্দি, বাংলা বলো, শুনতে ভালো লাগে। ইভেন বাইরের ল্যাঙ্গুয়েজে আমি অনেক র্যাপ শুনেছি, কিন্তু সেসব ল্যাঙ্গুয়েজ বুঝি না, কিন্তু ওয়াইব আছে, ভাইব নেই। ভাইবটাই মেন খুব মিউজিকে। ছোটবেলা থেকে আমার একটা মিউজিকের উপর একটা টেস্ট আলাদা ছিল, একদম ছোট থেকে আমার মানে ইডিএম এইসব শুনতাম, ইডিএম এরকম টাইপের মিউজিক শুনতাম। তো সেখানে আমার একটা মিউজিকের প্রতি একটা মানে একটা ভালোবাসা ছিল। তো সেখানে যখন দেখছি যে বাংলাতে ওই কাইন্ড অফ মিউজিকের উপরে কাজ হচ্ছে, মানে একটু বেশ ড্রিল টাইপের উপর র্যাপ করছে, বেশ ভালো কাজ হচ্ছে। আমি বলি গতানুগতিকটা একটা চলছিল, সেখানে এই জিনিসটাকে কি মানে বলছো যে তুমি এটাকে নাও নাকি সেই হিসাবে তুমি কি পডকাস্টটা করেছো? মানে না, পডকাস্টটা আমি বেসিক্যালি করেছি যে বাংলা র্যাপারদের মানুষ একটু চিনুক এবং আমরা একসাথে কাজ করে। আমারও তো খুব একটা এখন বড় চ্যানেল নয়, আমারও ছোট চ্যানেল, আমার এই সবে 4000 হলো। তো আমি চাইছি যে আমার দিকের কিছু অডিয়েন্স এবং তাদের দিক থেকে কিছু অডিয়েন্স যদি মিলেমিশে যদি একটু বড় যদি একটা সার্কেল করা যায়, তাহলে সবার জন্য একটা ভালো হয়, আরো দুটো মানুষ জানতে পারে আমার থ্রু। যেমন আরো অনেক কয়টা মানুষ তাদেরকে চিনেছে এবং জেনেছে যে হ্যাঁ বাংলাতে র্যাপ হচ্ছে, এই কালচারটা বাংলাতে উঠছে। এবং এখন রেড এফএম থেকে অনেক র্যাপারদেরকে ডাকছে, মানে এরকম 3-4 লাইন করার জন্য ডাকছে বাংলা র্যাপকে। ইভেন তাদের সাথে তোমার চলো বসা যাকে, সিজির সাথেও একটা ইয়ে ছিল, ওদের পডকাস্ট ছিল চলো বসা যাক বলেছিল, ওখানে সিজিকেও ডেকেছিল। সায়ন ছিল যেখানে, না ওখানে ছিল চলো বসা যেন কি যেন করতো, সায়ন ছিল বলে সায়নদা নয়, বাইরে একটা নামটা আমার মনে পড়ছে না, সরি। না সেটা বলছি না আমি। সিজির একটা লাস্ট মনে পডকাস্ট দেখেছিলাম, যেটা হচ্ছে রাস্তার উপর একটা বেঞ্চের উপর বসে একটা পডকাস্ট হয়েছিল। সেটা অনেক আগের পডকাস্ট, ওটা বেশ অনেক আগের পডকাস্ট। ওটা আমি বুঝেছি তুমি কোনটার কথা বলছো, ওটা আমি খুব একটা দেখিনি। তো এই আর কি টুকটাক। তো আমার মনে হলো যে বাংলা র্যাপটাকে এবার একটুখানি গ্রো করা উচিত, মানে বাংলা র্যাপের যে কালচার, যেটা ছেলেপেলেরা উঠছে অনেক ভালো কাজ করছে। কেউ কি এরকম আছে যারা উঠে গেছে, নাম নিচ্ছি না, তারা ডাউনকে ডাউন করার চেষ্টা আছে? এবার ডিপেন্ড করছে যে তারা জিনিসটা কিভাবে দেখছে। কারণ বাংলা র্যাপারদের মধ্যে একটা জিনিস রয়েছে যে সে যে জায়গাটা এখনো অব্দি অ্যাচিভ করেনি, তারা কয়েকটা মানে ভিউয়ার পে, কয়েকটা লিসেনার পে তারা ভাবে যে অনেক বড় জায়গায় তারা চলে গেছে। তারা এই হাম্বেল ব্যাপারটা তারা রাখতে পারছে না। ইভেন এই হাম্বেল ব্যাপারটা তারা রাখতে পারছে না যাদের মধ্যে আমি দেখেছি। কারণ আমি আমার চ্যানেল, তুমি যদি আসো আমার চ্যানেলে, আমি যাদের সাথে পডকাস্ট করেছি তারা তুলনামূলকভাবে ওদের থেকে অনেক বেটার, অনেক ভালো কাজ করেছে এবং ওদের গানে যথেষ্ট ভিউয়ারশিপ রয়েছে এবং ওদের গান প্রচুর মানুষ পছন্দ করে। কিন্তু ওদের মধ্যে একটা ফোঁটা তুমি ঘ্যাম দেখবে না। মানে আমি ছাদে বসে অনুপমের সাথে পডকাস্ট করেছি, আমি ছাদে বসে সিরির সাথে পডকাস্ট করেছি, আকরামুর সাথে করেছি, আমাদের বাপুল, মনোজ, মানে নিস, এদের সবার সাথে পডকাস্ট করা রয়েছে। গ্যাং এসেছিল, হ্যাঁ, খারাপ খবর বলে ওদের সাথে আমার ছাদে বসে পডকাস্ট করা। তো ওরা আমাকে একবারও রিটার্ন বলেনি ভাই একটু এরকম সেট আপ দরকার, একটু মাইক দরকার, একটু এসি দরকার, একবারও কিন্তু আমাকে বলেনি। সিরির সাথে যেদিনকে আমি পডকাস্ট করি সেদিনকে বেশ অনেক বৃষ্টি হচ্ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখেছো সাউন্ডে প্রবলেম করছিল, আমাদের পডকাস্টটা মাঝখানে বন্ধ হয়ে যায়, আমরা বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছিলাম। তো আমাকে বলছে যে এরকম চল না ভাই সিঁড়িতে বসে করে ফেলি। এই যে হাম্বেল যে ব্যাপারটা, ইভেন অন্য র্যাপারদের থেকে কিন্তু ওর অডিয়েন্স বেসটা বেশি, কিন্তু ওদের মধ্যে কিন্তু মানে কোনো ইয়ে নেই, ঘ্যাম নেই। কিন্তু যারা নতুন করছে, যারা একদম কম, ওদের মধ্যে ঘ্যামটা রয়েছে। তুমি কে ডিভাকে চেনো? হ্যাঁ, কে ডিভা তুমি ভালোভাবে অনেকেই চেনো, কারণ খুবই সুন্দরী একজন র্যাপার, মানে বিশাল সুন্দরী। মানে আমি মানে র্যাপার হিসাবে আমি ওনার গান শুনবো না, ওকে দেখবো, আমি ভাবি মাঝে মাঝে। আমি পার্সোনালি চিনি না কে ডিভাকে, আমি নাম শুনেছি। তোমার সাথে যিনি ওদেরই রিউমেট থেকে রিয়েলেন এর সাথে আমার পডকাস্ট হয়েছিল আমার চ্যানেলে। ওকে, তাহলে আমি খেয়াল করিনি, কিন্তু আমি ওই মেয়েটাকে মানে অ্যাজ আ র্যাপার ওনাকে আমি দেখি, খালি শুনি না, কারণ দেখতে অস্বাভাবিক। ঠিক আছে, ওরা 4 জন মিলে একটা র‍্যাপ সং করেছিল, একটা চ্যানেল থেকে বেরিয়েছিল। এবং তার কিছুদিন আগে একটা পডকাস্ট থেকে কে ডিভা, আমি পুরো পডকাস্টটা শুনি এবং আমি ডাইরেক্টলি বলছি, কেউ খারাপ লাগলে কিছু করার নেই, না সিজিকে খুবই গালমন্দ করেছে, যেমন হচ্ছে সিজি কিজি লাইক দিস, এবং সিজি আমাদেরকে দবিয়ে রাখে, এ রাখে, সে রাখে। কিন্তু মেয়েটার রিসার্চ আমি মনে হয় না রিসার্চ বেশি করে, কারণ আমি যেভাবে রিসার্চ করেছি, যে আছে তার উপর আমি একটু রিসার্চ করে রাখি। সে আরো 4 জন মিলে যে গানগুলো হয়েছিল, একটা গান যেটা 1 লাখের উপরে গেছিল, আমার খুব একটা মানে আমি তোমাকে দেখাবো অফ দ্য ক্যামেরা, সেখানে দেখা যাচ্ছে, আমি ডেসক্রিপশন পড়ছি, লিরিক্সে সিজি আছে, ঠিক আছে? হয়তো ওরা আগে কোনো রকম কাজ করেছিল একসাথে। হ্যাঁ,
পরে হয়তো কোনো কিছু কারণে ওটা ছাড়া কোনো কিন্তু নামটা নেই না। কিন্তু এই যে দোগলা, এই ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি ওদের সাথে পার্সোনালি আমি মিশি না পার্সোনাল কথা বলছি না, আমি পার্সোনাল ভাবে আমি কাউকে বলছি না তুমি ওকে গিয়ে বলো কেন বললি কি, একদম না। এই যে জিনিসটা আজকে তোমার নাম হচ্ছে ধরে নাও কারোর পিঠে হাত দিয়ে, এবং কার লিরিক্স দিয়ে তোমার ভিউটা গেছে ওই লেভেলে, কিন্তু সে যখন অন্য একটা পডকাস্টে আসে সিজি না চিজি এরকম যখন বলছে, তার লেখা যখন গানটা তোমার এত ভিউজ গেছে তুমি তাকে এরকম বলছো, এটা তাদের নিজস্ব ব্যক্তিগত, মানে আমার মনে হয় না যে এখানে মানে আমি একটা কোনো জায়গায় খোঁচা মারছে। এইটা হ্যাঁ, এটা অবশ্যই হয়, কারণ মাঝখানে র্যাপের একটা পুরো মানে মাঝখানে টাইমটা প্রচন্ড ডিস হচ্ছিল, তো অনেকে আছে যারা ডিসে ঢুকতে পারছে না, এই কিছু ছোট ছোট কারণের জন্য খুশি হয়তো ঢোকার চেষ্টা করছিল, ওকে হতে পারে, কারণ আমি তো ওই ফিল্ডের নই এবং আমি শুনতে ভালোবাসি। আমি কেন বলছি, কারণ তুমি বেঙ্গলি র্যাপকে কোনো না কোনো ভাবে উঠাতে চাইছো, অবশ্যই সেখানে যদি মানুষের ওরাও তো একটা শিল্পী, তো শিল্পী হিসাবে শিল্পী সত্তাটা যখন এই জিনিসগুলো দিয়ে নষ্ট করছে তারা, আমি সেই হিসাবে তোমাকে প্রান্তিক মজুমদারকে জিজ্ঞেস করছি, আমি কিন্তু ওইভাবে না যে তোমার কি মনে হয় তুমিও কি দোগলা, আমি ওটা না, আমি অ্যাজ আ শিল্পী হিসাবে তোমাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, এটা অনেক কারণ হয়, অনেক অনেক কারণের জন্য এটা হতে পারে, এটা ইচ্ছাকৃত করে এত খুশি একটুখানি ওর ওপর কিছু একটা বের করলো, কারণ সিজির সাথে কিন্তু অলরেডি একটা ডিস চলছিল এদিক ওদিক। এরিবার একটা পডকাস্ট এসেছিল, ওটা আমাকে একজন দেখতে বলেছিল, আমি পুরোটা দেখতে পারিনি, আমি প্রথমটুকু দেখে আমি বন্ধ করে দিয়েছি, কারণ আমাকে তত সময় ছিল না। তো আমি তখন বুঝতে পারলাম মানে সিজিকে বলার কারণ হচ্ছে ওই টাইমে সিজি একটু হাইপে ছিল, মানে এই যে ডিসের যে সিজির সাথে মফস্বলিত যেটা বাজছে, তো ভেবেছে সিজির সাথে করে একটু কিছু ক্যাচাল, সেটা ওদের নিয়ে এসে পার্সোনালি আমি জানি না, এই বিষয়ে ঢুকতেও চাই না। এই ডিস ব্যাপারটা যেটা তুমি বলছো ঠিক, দেখো ডিস যদি ইম্প্যাক্ট ফেলে তাহলে ঠিক, যেমন হিন্দি র্যাপার যেমন এমইউএ বান্টাই, এমসি স্ট্যান, ডিভাইন, এদের তুমি চিনেছো কেমন করে? গান দিয়ে ডিসের থেকে, ডিসের আগে থেকে আমি শুনতাম না, আমি আমার পার্সোনাল ভাবে সেভাবে এই যে এরা যে ডিভাইন, এমইউএ বান্টাই, এমসি স্ট্যান, এই যে নামগুলো যে খ্যাতি পেয়েছে, চিনেছো? আমরা কিন্তু ডিস থেকে তাদেরকে চিনেছি কিছুটা, এবং এমইউএ ডিস থেকে তাদেরকে চিনেছি। এমইউএ একটা গানের মধ্যেই বেশ অনেকজনকে টেনেছিল, ওখান থেকে কিন্তু ভাইরাল হয়েছে এবং ভালো জায়গা তারা এখন লিড করছে। বাংলাতে যদি ডিস করে যদি কালচারটাকে গ্রো করা যায়, আমি বলবো যে তাদের অবশ্যই করা উচিত, এবং সেটা যদি ইম্প্যাক্ট ফেলে তো, কারণ অনেক বাংলা র্যাপার রয়েছে যাদেরকে খবরের চ্যানেলেও দেখানো হয়েছে 24 ঘন্টায়, আমি নাম নেব না, তারা যদি পডকাস্ট দেখে তারা বুঝে যাবে কাদেরকে দেখানো হয়েছে, খবরের চ্যানেলে দেখানো হয়েছে, খবরের কাগজে দেখানো হয়েছে, রেড এফএম থেকে তাদের সাথে কোল্যাব করেছে, এবং অনেক আর্টিস্ট তাদেরকে সাপোর্ট করেছে, যেমন রিসেন্টলি রোদ্দুর রয়, এরা অনেকেই তাদেরকে সাপোর্ট করেছে, এরকম হিপ হপ ডিসেম্বরে এরকম শো হয়েছে, কিন্তু কোনো ইম্প্যাক্ট করেছে বাংলাতে? খবরের চ্যানেলে যাওয়া মানে কি, একটা ভালো জায়গায় তুমি যাচ্ছ, সেখান থেকে হিউজ একটা অডিয়েন্স বেস তোমার কাছে আসা উচিত, তুমি একটা খবরের পেজে যাচ্ছ, খবরের যখন কেউ পেজ দেখছে সেই তোমাকে দেখছে, সেখান থেকে তোমার তো একটা ইম্প্যাক্ট করা উচিত। কিন্তু বাংলার র্যাপ সিনে কোনো ইম্প্যাক্ট করেছে আমার তো খুব একটা মনে হয় না। বাংলার র্যাপ সিনে ইম্প্যাক্ট হলে এতদিনে তো আমাদের যেমন কি রোস্টিং কমিউনিটি বা এই ব্লগিং কমিউনিটি, এই ফুড ব্লগাররা এখন যেরকম বাওয়ালটা দিচ্ছে ইউটিউবে, যাই হোক, তো এরকম ভাবে কি র্যাপ কালচারটাও কি এরকম এদের লেভেলে লিড করছে? তোমার মনে হয় না যে এই কালচারটাকে নিতে মানুষের সময় লাগবে? ডিপেন্ড করছে মানুষ কতটা অ্যাডভান্স হচ্ছে, কারণ ভেরি অনেস্ট বাংলার অডিয়েন্স এখনো অবধি অতটা দূর অবধিকে পৌঁছতে পারেনি যেখানে গিয়ে মানুষ এরকম র্যাপ বিষয়টাকে অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট কারা করছে? যারা আমাদের জেনারেশনে যেসব লোক আসছে, মানে আমরা যেমন কি, তুমি এটা নতুন কিছু শুনতে তোমার ভালো লাগে, আমি যেমন র্যাপ শুনতে খুব ভালোবাসি, এই যে আমাদের বয়সী যে ধারাটা, এই যে নেক্সট জেনারেশনের জন্য কিন্তু র্যাপ। আগে যেসব জেনারেশন হয়েছে ওরা বাংলা শুনছে, ওরা অনুপম রায় শুনছে, ওরা ফসিল শুনছে, ওরা রবীন্দ্রসঙ্গীত শুনছে। তুমি ঘুম থেকে করে তুমি রবীন্দ্রসঙ্গীত শোনার পরে তোমাকে যেটা বাংলা র্যাপ চালিয়ে দেওয়া হয়, সেখানে যদি দুটো গালিগালাজ করা হয়, তোমার যে মেন্টালিটি ঘুরে যাচ্ছে, ওই দুটোর মধ্যে অনেকটা পার্থক্য আছে। র্যাপ যারা শুনছে, কেমন কি আমাদের জেনারেশনটা খুব র্যাপ শুনতে পছন্দ করেন, কিন্তু র্যাপটা কিন্তু তুমি মানে এমন নয় যে র্যাপ মানে শুধু গালাগালি, এমনটা কিন্তু নয়। র্যাপ আক্রমত যখন গান গায় তখন ওর মধ্যে কিছুটা স্ল্যাং ইউজ হয়েছে, এরকম অনেক আর্টিস্ট আছে যারা স্ল্যাং দিয়ে র্যাপ করে। আক্রমক তুমি নাম নিয়েছো বলে আমি আক্রমণ কথাই বললাম, কারণ আক্রমণ আমি গান শুনেছি, আক্রমণ অনেক ভালো কাজ করছে, ভালো কাজ, এবং তার প্রেজেন্সটা খুব ভালো, ঠিক আছে, কিন্তু সেই যে গালাগালিটা দেওয়া বা স্ল্যাংটা ইউজ করা, এটা কি ঠিক? ডিপেন্ড করছে সেই গালাগালিটা তুমি কিভাবে প্রেজেন্ট করছো গানটার মধ্যে। তুমি অযথা যদি তুমি গালাগালি, এখন তো পডকাস্টে আমি কি কি গালাগালি সেটা তো বলতে অবশ্যই কখনোই পারবো না,
তুমি যদি অযথা যদি তুমি গালাগালি করতে থাকো একটা র্যাপে, যেখানে গালাগালিটা কোনো একটা সেন্টেন্স, মানে যুক্তিসঙ্গত একটা না। সেন্টেন্স 4টে ওয়ার্ড, 2টো ওয়ার্ড ইম্প্যাক্ট ফেলছে, মাঝখানে একটা গালাগালি ঢুকিয়ে কোনো ইম্প্যাক্ট ফেললো না, লাস্টে ওয়ার্ডটা সেন্টেন্স শেষ হলো, কোনো কিন্তু মানে দাঁড়ায় না। তো একটা সেন্টেন্সের মধ্যে 4টে যদি ওয়ার্ড থাকে, ওর মধ্যে 3 নম্বর ওয়ার্ডটা যদি গালাগালি থাকে, যদি সেটা যদি ইম্প্যাক্ট ফেলে তাহলে তুমি দাও, ওরকম কোনো ব্যাপার নেই। বাংলা গানে নোংরামি মানে ডবল মিনিং কথাবার্তা হয় না, আগে হয়েছে। যে বোকা সোডা এখনো হয়, এই যে বোকা সোডা বলে যে যেটা কিছুদিন আগে গান বেরোলো, সেন্টিমেন্টাল সিনেমাটার নাম, হয়নি? আগে হিন্দি সিনেমায় বলিউডে ডবল মিনিং এর উপর গান নেই, প্রচুর রয়েছে। হানি সিং বাদশা তো গানে ডবল মিনিং কথাবার্তা ভর্তি, হয়নি? হয়েছে। হানি সিং এর যেসব গানগুলো মিনিং এবং ডাইরেক্ট বলা একই হলো না তো? ডায়েট বলাটা যে ডিপেন্ড করছে তুমি কিভাবে বলছো। কিন্তু বাংলা র্যাপারদের মধ্যে এটা ঠিক যে তারা প্রচন্ড পরিমাণে স্ল্যাং ইউজ করে গানে, যেমন ডিসে তো ভর্তি গালাগালি, মানে তুমি ওটা মানে একটা বড় লোকের বড় জায়গায় মাইকে তুমি চালাতে প্লে করতে পারবে না। তো তোমাকে কোনো মানে বারে বা কোনো পাবে বা কোনো বড় তুমি শো করছো, সেই সব জায়গায় প্লে করার জন্য তোমাদের আলাদা করে একটা প্লে লিস্ট বানাতে হবে, যে পার্টিকুলারলি এই গানগুলো বারে পাবে শোতে তুমি প্লে করবে। কারণ তুমি এটা ধরো বড় জায়গায় শো করছো, তোমার সেই শো দেখার জন্য 200 মানুষ এসছে, তাদের সামনে তুমি চালাবে এবং গালাগালি দিয়ে চালাও দেখি, যারা ওখানে মেনটেনেন্সে আছে তারা তোমাকে নামিয়ে দেবে, বা হয়তো সেই জায়গাগুলো বিপ দিতে হবে। বিপ দিলে মেনটেন করা যায়, বাট বিপ দিলে ওই জায়গাগুলো নষ্ট হয়ে যায়, জায়গাগুলো নষ্ট হয়ে যাবে। কারণ ওই যে গালাগালি যে ফ্লুয়েন্টটা না, বিপ দিলে কি বলবো বুঝতে পারলাম না, আরেকবার রিওয়াইন্ড কর। একটা জিনিস প্রান্তিক, তোমার যে একটা গ্যাং এসেছিল, আমি নামটা ভুলে গেলাম, খারাপ খবর অনেক রকমের আর্টিস্ট ছিলেন, ঠিক আছে? ওখানে একটা মেয়ে পিক্সি পিক্সি নামটা আমি জানি না বলে সরি, না, যদিও শুনে থাকে আমি সরি। হ্যাঁ, না ঠিক আছে। আমি ওখানে পডকাস্টটা আমি চালিয়ে দিয়ে শুনি, আমি অনেক সময় দেখি না। আচ্ছা, তোমার পডকাস্টগুলো আমি কারণ আমি পডকাস্ট তাহলে স্পটিফাইতে চলে যাবে। না, ব্যাপারটা কি হয়, আমি স্পটিফাইটা ইউজ করি না, আচ্ছা আচ্ছা। ওটাতে কি হয় যে আমি যখন কথা বলছি, আমি যখন অনেক কাজ করি, আমি তার আগে নিজেকে পডকাস্ট করার আগে আমি নিজেকে রিসার্চ করেছি আগে, বেশ কোথায় কি হবে, কিভাবে কথা বলতে হয়, কেমন ভাবে প্রেজেন্ট করতে হয়। ওই পিক্সি, ঠিক, যে আমরা গান গাইতে গেছি একটা জায়গায়, আচ্ছা, গান গাইছি, ওদের যে গ্রুপটা আছে গান গাইতে গেলে হঠাৎ করে মাইকের ওটা খুলে নিয়েছে। আমি ভুল বলছি কি? না ঠিক, আমি শুনেছিলাম তোমার ওটাতে। এই যে ডিসরেসপেক্ট করা একটা আর্টিস্টকে, সে যে কোনো ফিল্ডে হতে পারে, সে তো একটা পারফর্ম করছে, এই যে জ্যাকটা খুলে নেওয়া, যে সময় হয়ে গেছে বা এরকম একটা কিছু বলেছিল, কিন্তু আমার মনে আছে যে জ্যাকটা খুলে নেওয়া এটা ডিসরেসপেক্ট করছো তো একটা আর্টিস্ট। অবশ্যই তোমার সাথে কি এটা? সেটা তাদের নিজস্ব মেন্টালিটি, মানে যে লোকগুলোকে বলছি, হ্যাঁ সেই লোকগুলো মেন্টালিটি, কারণ তারা ওখানে যদি রবীন্দ্রসঙ্গীত হতো আটকাতে পারতো, কিন্তু অ্যাম্বিয়েন্সটা রবীন্দ্রসঙ্গীত ছিলই না। এক্স্যাক্টলি, কারণ এই যে যেসব শো গুলো হয় না, ওখানে ম্যানেজমেন্ট অনেক প্রবলেম আছে, ওরা র্যান্ডম যে কোনো জায়গায় ঢুকিয়ে দিচ্ছে শো, সেখানে তোমার সাউন্ডের প্রবলেম হচ্ছে, ওরা যে কোনো জায়গায় সেখানে কতটা ক্রাউড হবে সেটা তারা জানে না, মেনটেন করতে পারছে না ক্রাউড, আদৌ কি এতটা ক্রাউড তারা জায়গাটা দিতে পারবে, আদৌ ওখানকার অ্যাম্বিয়েন্স কি বাংলা র্যাপটাকে নিতে পারবে? এবং বাংলা র্যাপার যারা ওখানে পারফর্ম করছে ওখানে মাইকে, তারা কি বলছে, তারা কি ওখানে গালাগালি করছে, এবং ওদের যেসব র্যাপগুলো যেগুলো রয়েছে সেখানে অনেক জায়গায় গালাগালি থাকে, তো সেখানে সামনে সামনে গালাগালি করে 10টা ধরো একটা পাবে শো হচ্ছে, সেখানে পাবে ধরো এরকম ডিনার করছে লোকজন, সে তোমার শো হচ্ছে, বেশ এখানে তুমি শো করছো, এখানে তো লোকজন তোমার ডিনার করছে, তুমি ধরো এখানে শো করতে করতে তুমি গালাগালি করলে একটা র্যাপের মধ্যে, তুমি ধরো তোমার ফ্যামিলির সাথে ওখানে ডিনার করতে গেছো, তুমি জিনিসটা কিভাবে অ্যাকসেপ্ট করবে? তোমার তো একটু খটকা লাগবে, ভাই কি বলছে, ভাই বাবা মা আছে, এখন খবরের চ্যানেলে যেমন জাপানি তেলের অ্যাড দেওয়ার মতো, ঠাকুমার সাথে বসে যখন খবরের চ্যানেল যখন দেখি যখন জাপানি তেলের অ্যাড দেয় আমার লজ্জা লাগে এই ব্যাপারগুলো। এবং যারা ওখানকার ম্যানেজমেন্টে রয়েছে, এই জ্যাক খুলে নেওয়া এগুলো কিন্তু একটা ম্যানেজমেন্টের মধ্যেই পড়ছে, যে আমরা 6টা থেকে 9টা অবধি শো করব, আমাদের এইটুকু পুরো ফ্রিডম দিতে হবে, এই ম্যানেজমেন্টে তাদের প্রবলেম, ম্যানেজমেন্টে ল্যাক করে। ইভেন আমাদের পডকাস্টে এসে অনেকে বলেছে যে ম্যানেজমেন্ট ঠিক নয়, পডকাস্টের ম্যানেজমেন্ট মানে পডকাস্টে এসে আমাকে অনেকে বলেছে যে ওরা যে শো করছে সেগুলো ম্যানেজমেন্ট ঠিক নয়, এবং আমি নিজেও তো অনেক শোতে গেছি দেখতে, আমি দেখেছি ম্যানেজমেন্ট ঠিক নয়, কিছু মাইকে প্রবলেম, বক্সে প্রবলেম, একটু ঝিরঝির করছে, সাউন্ড অতটা ক্লিয়ার নয়, আর ম্যাক্সিমাম আর্টিস্টরা তো এখন অনেকটা অটিটিউন ইউজ করে, তো অটিটিউনটা না ইনস্ট্যান্ট দেওয়াটা পসিবল হয় না, তো তাদের ভোকালগুলো ওরকমই সাউন্ড করবে, যে ভোকালগুলো তুমি অটিটিউনটা অনেকটা ক্লিয়ার করে দিতে পারো, সেই ভোকালগুলো তোমাকে সামনাসামনি যখন তুমি বলো খুব বাজে ফাঁসা ফাঁসা আওয়াজ হবে, ওই কারণে যে নয় হয়, বা ম্যানেজমেন্ট যারা জ্যাক খুলে তাদের নিজস্ব মেন্টালিটি, এখানে আমি বলার কেউ নয়, বা আমি জানিও না কেন জ্যাক খুলেছে, তার পিছনে অনেক রিজন হতে পারে, কারণ যারা র্যাপ করছে তারা তো কম বয়সী ছেলে, তো একটু চলে এদিক ওদিক,
হয়তো সেসব কারণের জন্য হতে পারে। কারণ যাদবপুরে যখন আমি যাই শো দেখতে কোনো, কারণ যাদবপুরে গেছো তো, যাদবপুরে যেখানে শো হয়, যেখানে সেখানে পেছন দিকে, আমি জীবনের একটা শো দেখি। আচ্ছা র্যাপের শো না, যে কোনো শো হলে যাদবপুরে পেছন দিকে খাওয়া ফাওয়া হয়, টুকটাক খাওয়া হয়, বুঝে গেছো কি খাওয়া হয়। তো এইখানে হয়তো সেসব জায়গায় গিয়ে হয়তো অনেকে ধরো কেউ ওপেন স্মোক করছে, এগুলো অনেকের খারাপ লাগতেই পারে, তো খাড়ে খুলে দেয়, এগুলো তাদের নিজস্ব, আমি এখানে বলতে পারবো না কিছু এই বিষয়ে। কিন্তু এর জন্য আর্টিস্টদের উপর এফেক্টটা পড়ে। অবশ্যই পড়ে, এটা তো অসম্মান করা হচ্ছেই, এগুলো তাদের নিজস্ব, তখন ইনস্ট্যান্ট তোমাকে প্রতিবাদ করতে হবে। ইভেন কালচারটা যদি গ্রো করে তখন সেই তোমাকে কিছু বলতে পারবে না, কারণ তুমি ধরো খুব পপুলার হয়ে গেছো বাংলা র্যাপ করে, তুমি ধরো খুব কালচারটাকে, তোমার জন্য এই কালচারটা অনেকটা হেল্প হচ্ছে গ্রো হতে, তোমার নাম ডাক আছে, তোমার জন্য ধরো ক্যাফে প্রচুর সেল হলো দিনকে, তোমার প্রচুর অডিয়েন্স আসলে ক্যাফে প্রচুর সেল হলো, তোমার একটা সম্মান আলাদা জায়গায় থাকবে। সেখানে তোমার যদি কোনো ক্যাফে যদি সেল না হয়, যদি কোনো অডিয়েন্স না আসে, সেই ক্যাফেতে কিছু কিছু না কেনে, তাহলে তোমাদের তো একটু খটকা লাগবে, ভাই এরা বেকার টাইম ওয়েস্ট করছে, আমাদের ক্যাফে কোনো সেল হচ্ছে না, তখন একটা ওই ম্যানেজমেন্টের প্রবলেম হয়। এগুলো তোমাকে আগে থেকে সলভ করতে হবে কথা বলে। জিনিস আমরা যদি গলি বয় দেখে থাকি, গলি বয়তে একটা র্যাপকে দেখানো হচ্ছে একটা গরিব ঘরের ছেলেরাই কিন্তু র্যাপ হয়। তোমার যাদের সাথে র্যাপ করেছো, আমি তো সিজি ছাড়া আমি আর কারোর সাথে র্যাপ করিনি, প্রত্যেকেই গরিব হয় বা তাদের কাছে কি এই জিনিসটা খুব একটা মানে কারণ আমাদের একটা মেন্টালিটিতে ঢুকিয়ে দিয়েছে এইটা নয় যে এইটা র্যাপার না মানে না হচ্ছে গরিব। না না, এইটা এইসব কথাবার্তা মানে জানি না কে বলেছে, এগুলো পুরোটাই বাজে কথা। বলেনি, কিন্তু দেখো অনেক জিনিস আছে কি বলছে না কিন্তু দেখাচ্ছে, ইমেজটা ওরকম ভাবে ক্রিয়েট করা হয়েছে তাহলে। কারণ গালি বয়তে রণবীর সিং কে যেভাবে এটা ক্রিয়েট করা হয়েছে, রণবীর সিং ছিল হচ্ছে একটা নর্মাল ঘরের ছেলে, সে র্যাপ করতে চায়, সে সেই কালচারটাকে গ্রো করতে চায়, এবং তার বাড়ির লোক তাকে সাপোর্ট দেয় না, এবং সে তাও ওই কালচারটাকে গ্রো করিয়ে দেখায়। এবার সেখানে মানুষ মানে প্রথম যদি হিন্দি র্যাপের ওপর যদি ঠিকঠাকভাবে সিনেমা খুব মানে পপুলার, সেটা হচ্ছে গালি বয়, মানুষের মাথায় ঢুকে গেছে যে মানে যারা স্ট্রাগল করছে তারা খুব গরিব হয়, কিন্তু এমনটা নয়। হ্যাঁ, এবার অবশ্যই স্ট্রাগল পিরিয়ডটা তোমার অনেকটাই খারাপ সময় থাকে, ইভেন সেটা আমাদেরও রয়েছে, ইভেন তুমিও আস্তে আস্তে গ্রো করছো, তোমারও অনেক সময় প্রবলেম হয়, তুমি আস্তে আস্তে ক্যামেরা কিনবে, এরপর ইমপ্রুভ করছো, তুমি চাইলেই তো এখন তুমি কি একটা ব্ল্যাক ম্যাজিক দিয়ে তুমি পডকাস্ট শুট করতে পারবে না, তোমাকে সময় লাগবে। এই স্ট্রাগল পিরিয়ডটাই ভাই, মানে গরিব হতে পারে, সেটা তার নিজস্ব ব্যক্তিগত, সে গরিব বলে যে সে র্যাপ করবে না, বা সে বড় লোক যদি হতো না, আমি বলছি না না গরিব বড় লোকের ব্যাপারটা না, এই র্যাপার যারা হয় না না এরকম কোনো ব্যাপার নেই। তুমি যাদের সাথে করেছো না, তাদের তারা সবাই এরা স্ট্রাগল পিরিয়ডের মধ্যেই রয়েছে, তারা খুবই মধ্যবিত্ত, এবং আমার সবাই খুবই মধ্যবিত্ত, খুব একটা মানে বড়লোক গ্যাং এর সাথে আমি এখন অব্দি র্যাপ করিনি। আর একটা জিনিস, কোন বড়লোক গ্যাং এর সাথে আমার এখন র্যাপ হয়নি। রিয়েলেন বোধহয় বড়লোক হতে পারে, রিয়েলেন বড়লোক বোধহয়, জানি না। না, তারা সাইডে আবার কাজও করে অবশ্যই, কারণ তাদের তো মানে একভাবে চলে না, মানে না র্যাপও করছে, কারণ ওখান দিয়ে এখন আর্নিং নেই, কারণ বাংলা পডকাস্ট বা বেঙ্গলি র্যাপের মধ্যে সেই কালচারটা এখনো আসেনি, একটা ভালো আর্ন হবে, সেই হিসাবে তাদেরকে কাজ করতে হবে, কিছু করার নেই। কারণ একটা র্যাপার হতে গেলে তোমাকে অনেক কিছু মেনটেন করতে হবে। ফার্স্ট কথা তোমাকে একটা মিউজিক প্রডিউসার লাগবে ভালো, জায়গায় তুমি মিউজিকটা বানাচ্ছ, কারণ তুমি তো নন কপিরাইট মিউজিকে তুমি তো র্যাপ করতে পারবে না, কারণ নন কপিরাইট মিউজিক তুমি এখন ইউটিউবে পাবেই না, আর যেগুলো পাবে সেগুলোর ওপর তোমার কোনো ফ্রিডম থাকবে না, ওই বিটের ওপর ডিপেন্ড করে তোমাকে কাজ করতে হবে, যেটা আমাদের গ্রুপে অলরেডি হয়, তো আমরা দেখি চোখের সামনে। তো যারা মিউজিক প্রডিউস করছে বা যারা মিক্স মাস্টার এসব টোটাল যে মিউজিকের যে কাজটা করছে, তাদেরকে 1000, 1500, 2000 তারা চার্জ করে। এই যে 2000 টাকা একটা বড় সংখ্যা, তো আমাদের কাছে এখন তো একটা বড় সংখ্যা 2000 টাকাটা, এটা তোমাকে নিতে হচ্ছে। বিট কিনতে হচ্ছে, আবার সেকেন্ড স্টেপ হচ্ছে বিট কিনতে হবে তোমাকে 1500 টাকা লাগছে, কত হলো 4000 টাকা। ওটাকে তুমি ডিস্ট্রিবিউট করাচ্ছ স্পটিফাইতে, ওখানেও ডিস্ট্রিবিউটরকে কিন্তু তোমাকে টাকা দিতে হচ্ছে, ডিস্ট্রিবিউটার যেটা সাইট আছে সেখানে ডিস্ট্রিবিউট করে। আমি পুরোটা ক্লিয়ার নই এই বিষয়। এটা টোটাল একটা ভালো গান তুমি যদি প্রপার রিলিজ করতে চাও, তোমাকে এখানে এই প্রসেসটা চলে গেল 5-6 হাজার টাকা। এবার আসি মিউজিক ভিডিওতে। মিউজিক ভিডিও তুমি যদি আসো, তোমার যদি নিজস্ব টিম থাকে, তাহলে তো খুব ভালো কথা। যেমন আমি খুবই লাকি যে আমার নিজস্ব, আমাদের যেসব বন্ধু বান্ধব যারা আমার ছোট থেকে একসাথে বড় হয়েছি, আমরা একসাথে গ্রো করেছি, আমাদের নিজস্ব টিম রয়েছে, আমি নিজেদের মধ্যে আমাদের 1-1 আমাদের ক্রিউমেট যারা যারা রয়েছে। আমাদের সিনেমাটোগ্রাফারে মনোজিৎ রয়েছে, হেল্প করে, এডিটে মনোজিৎই করে, আমরা মিলেমিশে কাজ করি। আর মিউজিক প্রডিউসার আমাদের সৌরভ রয়েছে, নিস র্যাপ করছে, এছাড়া তন্ময়, রাহুল, আমাদের আরও বন্ধুবান্ধব যারা সাইডে, যেমন আজকে আমাদের সাথে ইরফান, মনোজিৎ দুজনেই এসছে, ক্যামেরার উপরে বসে রয়েছে। তো এরা আমার ছোটবেলাকার সবাই বন্ধু বান্ধব, মানে এরা আমাকে প্রথম থেকেই চোখ অন্ধবিশ্বাস করে বানাতাম বন্ধুত্ব আমার সাথে।
এরা আজকে সাপোর্টটা দিচ্ছে বলে আমার কাছে একটা টিমের ব্যাকআপ আছে, কিন্তু যাদের কাছে নেই, তো মিউজিকেই চলে গেল 5,000 টাকা, তাদেরকে আমার মিউজিক ভিডিও বানাতে হলে ওখানে চলে যাচ্ছে আবার 10-15 হাজার টাকা। এই যে একটা বড় প্যাকেজ, এটা তারা কোথায় পাবে? তাই তাদেরকে কাজ করতে হচ্ছে। এবার যারা বড়লোক ঘরে তুমি বললে, তাদের ব্যাপারটা আলাদা। তারা যদি কোনো মিউজিক লেভেল পেয়ে যায়, তারা যদি কোনো স্পন্সর পেয়ে যায়, বা তাদের কাছে যদি নিজস্ব পকেট থেকে তারা টাকা দিলে কাজ করতে পারে, তাদের নিজস্ব চয়েস, এটা টোটালি ওদের ওপর। যাদের কাছে খুব একটা টাকা নেই তারা কি করবে? তারা অ্যালবাম, মানে তারা তো নর্মাল পোস্টারের উপর গান ছেড়ে দিচ্ছে, তাদের খুব একটা সাউন্ডে তুমি ওই ভাইবটা পাবে না, মিক্স মাস্টার খুব কাঁচা হবে, অ্যামেচিওর লাগবে খুব মিক্স মাস্টার, সাউন্ডে খুব প্রবলেম হবে, এইগুলো প্রবলেম হবে। স্ট্রাগল পিরিয়ডে তোমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। একটা জিনিস প্রান্তিক, আমি বডি ল্যাঙ্গুয়েজ গুলো খুব অদ্ভুত লাগে। কার? সবারই, মানে যারা র্যাপার, এমনি আসা র্যাপার, আমার না মানে আমি জানি না সিজির মনে কোনো ট্যাটু নেই, বা ওর নর্মাল অ্যাপিয়ারেন্স, ছোটো ছোটো চুল, নর্মাল কথা বলা, কিন্তু বাদ বাকি আমি যাদেরকে দেখেছি সামনাসামনি, এবং তোমার পডকাস্টে দেখেছি, সরি সামনাসামনি ভুল বলছি, তোমার পডকাস্টে আমি বেঙ্গলি র্যাপ দেখেছি, যারা যারা এসছেন সবার একটা বডি ল্যাঙ্গুয়েজটা আলাদা, নিজস্ব একটা স্টাইল। নিজস্ব স্টাইল না, মনে হয় না র্যাপাররা এরকমই দেখতে হয়। না, এবার ডিপেন্ড করছে তুমি কাকে দেখে ইন্সপায়ার হচ্ছ। যেমন তুমি ধরো তুমি এখন ধরো একটা ইন্টারন্যাশনাল আর্টিস্ট, তুমি টুপাককে দেখে ইন্সপায়ার হচ্ছ, এখন সে নেই। তুমি ধরো তুমি এমজিকে কে দেখে ইন্সপায়ার হচ্ছ, এমজিকে তো ফুল বডিতে ট্যাটু, তাহলে তুমি পারবে? ফ্রিডম আছে তোমার ট্যাটু। এই যে তোমার পোস্টম্যান, ও তো পুরো মুখে ট্যাটু, তুমি পারবে এখানে মুখে ট্যাটু করে বেরাও? পারবে না বেরোতে। তো ওরা ওখান থেকে ইন্সপায়ার হয়ে কিছুটা ওরা নিজেদের মধ্যে অ্যাড করছে, এবং নিজস্ব স্টাইল আছে তাদের, যেমন ওভার সাইজটা খুব র্যাপারদের। না, আপনাদের ডিস্টার্ব একদম করতে আসিনি, গল্পের মাঝখানে জাস্ট কিছু কথা বলতে এসেছি। আপনারা যদি কে পডকাস্টে এসে কিছু কথা বলতে চান, কিছু বিষয়ে কথা বলতে চান, সেটা যে কোনো বিষয় হতে পারে, ভৌতিক হতে পারে, আপনার প্যারানর্মাল হতে পারে, ইনভেস্টিগেশন হতে পারে, অলৌকিক ব্যাপারে হতে পারে, প্রেম হতে পারে, ভালোবাসা, বিচ্ছেদ এবং মোটিভেশনাল স্পিক, যেটা আমাদের ইউথ এবং মানুষের খুব দরকার। সো বেশি দেরি না করে ডেসক্রিপশনে সব কিছু আছে, জাস্ট ক্লিক করবেন আর SMS করবেন। থ্যাংক ইউ। এমিনেম থেকে শুরু করে যে কোনো ইন্টারন্যাশনাল আর্টিস্টে ওভার সাইজটা আমাদের বাইরে হয়েছে, যেটা আমাদের এখন কালচারটা গ্রো করছে, ওভার সাইজের কালচার, যেটা এখন সবাই ক্যারি করছে। এবং ওভার সাইজ একটা খুব প্রিটি একটা সেট আপ, নিজের শরীরের একটা জামা কাপড়ের সেট আপ, যেটা বলে ভালো লাগে। র্যাপারদের নিজস্ব স্টাইল, এখানে আমি বলার কেউ না, তাদের নিজস্ব ফ্রিডম পুরোটাই ওদের। একটা জিনিস, বাংলা র্যাপ উঠছে না, যেটা তোমার চেষ্টায় আছে, যেটা বাস্তব, খারাপ লাগার কিছু নেই, না এখানে উঠছে না, এবং সেখানে সেরকম ভাবে বাংলা র্যাপকে লোকে নিতে পারছে না। ঠিক আছে, কিন্তু যদি বাংলাদেশের র্যাপ কিছু শোনো, হ্যাঁ আশা করি শুনেছো, হ্যাঁ, একটু অদ্ভুত হয়, হ্যাঁ, একটু মানে একেবারে মানে মাটির সাথে গানগুলো, র্যাপগুলো, কিন্তু একটা বাজারের একটা গান আছে, আমি ভেরি অনেস্ট করতে গেছিল একটা ছেলে আর তার বাচ্চা। আমি আগে একটা কথা বলে রাখি, বাংলাদেশি র্যাপ কিন্তু আমি বেশি একটা শুনি না, খুব কম শুনেছি। যেমন সিজন বলে একজন আছে, তার র্যাপ আমার খুব ভালো লাগে, যেমন ব্ল্যাক জ্যাং এর সাথে আমার এখন খুব ভালো একটা সম্পর্ক, বন্ধুত্ব, ওর সাথে রিসেন্টলি কাজ করার আমাদের একটা প্ল্যান আছে, এখন সেটা বলবো না এখানে, পরে হলে পসিবল হলে জানাবো অবশ্যই। তো এই টুকটাক কয়েকটা আর্টিস্ট আমি শুনি। আমি সত্যি বলতে খুব একটা বাংলাদেশের কালচারকে আমি খুব একটা ফলো করি না, বাট রিসেন্টলি আমার এখন বাংলাদেশ হিসেবে বলছি না, বাংলা র্যাপ হিসেবে, ওই তো বাংলার মানে বাংলাদেশের র্যাপ কালচার, ওখানকার যে র্যাপের বা ভিডিও করার যে ধরন বা পজিশনগুলো যেগুলো দেখতে পাই, আমাদের এখানকার বাংলার থেকে অনেক ভালো। কিন্তু হ্যাঁ, প্রোডাকশন ভালো, তাই ইভেন আমাদের কলকাতার র্যাপ কালচার আসার আগে থেকে বাংলাদেশে অনেক বছর আগে থেকে র্যাপ কালচার ওরা ওখানে তারা রিপ্রেজেন্ট করছে। মানে ওরা অনেক আগে থেকে ইন্ডিয়াতে র্যাপ শুরু হওয়ার আগে থেকে বাংলাদেশ অলরেডি র্যাপ ততদিনে চলছে। হ্যাঁ, তুমি ইন্ডিয়ার কথা বলছো? ইন্ডিয়ার কথাই বলছি, বাংলাদেশের কথাও বলছি সাথে। বাংলাদেশের র্যাপ কালচার থেকে অনেক ক্লিয়ার হচ্ছে, বাংলাদেশের র্যাপ কালচার অনেক পুরনো কালচার। মানে আমাদের ইন্ডিয়াতে তখন বাচ্চা হানি সিং এর ওঠেনি এরকম বাংলা কালচার, বাংলা র্যাপ, সেটাই আমি জানতে। বাংলা র্যাপ মানে ইন্ডিয়া, মানে বেঙ্গলে বাংলা র্যাপ যেটা ছিল তার আগে থেকে বাংলাদেশে অলরেডি হচ্ছে। অনেক পুরনো আর্টিস্ট আছে যারা এখন কাজ করছে। তো এই যে একটা লং টাইম না, তুমি একটা কোনো কিছুর উপর তুমি যদি অনেকদিন সময় দাও, সেটা ভাই তোমার গ্রো করবেই। সেটা আমি কোশ্চেনটা শেষ করিনি। এই যে বাংলাতে, আমাদের ইন্ডিয়ার কথাই বলছি, বাংলাদেশের র্যাপের কথা আমি বুঝতে পেরেছি তুমি যেটা বললে, এবং ক্লিয়ারও হলো। আর আমাদের ইন্ডিয়াতে যে বাংলা র্যাপ, এই বেঙ্গলে যে বাংলা র্যাপ, তোমার কাছে হেডশট তুমি চেনো আশা করি। হ্যাঁ, হেডশট তো হিন্দিতে কনভার্ট হয়েছে, বাংলা র্যাপ করে সে, কিন্তু আজকে যে ও হাসেলে গেছে এবং হাসেলে গিয়ে হিন্দিটাকে নিয়েছে,
হিন্দিতে র্যাপ করেছে বলে আজকে কিন্তু আমি আর তুমি ওর ব্যাপারে কথা বলছি, অন্য কারোর ব্যাপারে কথা বলছি না। এটা মনে হয় না সেই র্যাপার গুলোকে হিন্দিতে যাওয়া উচিত? না, আমি মনে করি না সেটা। কারণ তুমি একটা জায়গাকে রিপ্রেজেন্ট করছো, তুমি একটা কালচার তুলছো নতুন। তুমি একটা বাংলাতেও তো র্যাপ হচ্ছে, বাংলা র্যাপ কি শুনতে খারাপ লাগছে তোমার? না। তাহলে তুমি কেন শুনবে না? আমি পার্সোনালি ভাবে তোমার ভালো লাগছে। এবার ডিপেন্ড করছে কে এই ফিল্ডে সাকসেস পাচ্ছে কে পাচ্ছে না। হেডশটের গান আমি সত্যি বলতে শুনি না, ভেরি অনেস্ট। হেডশট মনে করেছে যে বাংলা র্যাপে হয়তো কিছু হবে না, তার কোনো ফিউচার বা তার সে কোনো কেরিয়ার এখানে বিল্ড করতে পারবে না, সে হিন্দি র্যাপে শিফট করে সে ওখানে চলে গেছে, সেটা তার চয়েস, এখানে আমি বলতে পারবো না। কিন্তু যারা বাংলায় যারা র্যাপ করছে, যারা স্টিল একভাবে বাংলা কথা বলছে, র্যাপটা মানে গ্রো করছে, আমি এরকম তোমাকে কিছু কিছু বাংলা র্যাপ শুনতে বলবো, তুমি শুনলে প্রেমে পড়ে যাবে। ইভেন তুমি যদি একটা ভালো আর্টিস্টকে তুমি সাপোর্ট করা মানে করার মেন্টালিটি তুমি যদি ক্যারি করো, তুমি ওই গানটা আরো 10 জনকে শেয়ার করবে যে শোন কি হচ্ছে দেখ বাংলায়, এটা তোরা শোনা উচিত, তোরা কি শুনছিস বসে বসে, অনুপম রায় একই পুরোনো গান শুনে যাচ্ছিস, একই ফসিল শুনছিস, এগুলো শোন, নতুন কিছু টেস্ট কর। বাঙালিদের মানে বাংলা যারা অডিয়েন্স হচ্ছে না, তারা নতুন কিছু এক্সপেরিমেন্টাল কোনো জিনিসপত্র তারা শুনতেই পাচ্ছে না, তারা ওই বা একটা এটাও তো হতে পারে গ্রহণ করতে পারে না। এক্স্যাক্টলি, হতেই পারে, কারণ ওইখানে যেসব অ্যাডভান্স কথাবার্তা বলা হয় না, বাংলার অডিয়েন্স ওইসব অ্যাডভান্স কথা তাদেরকে কেউ শোনায়নি। এই কারণের জন্যই আমার চ্যানেলের ম্যাক্সিমাম এই রোস্ট ভিডিও, এই টুকটাক কথাবার্তায় তুমি একটু রোস্ট ভিডিওগুলো আমার ফলো করবে। আমার মধ্যে কোনো পার্সোনাল অ্যাটাক আমি কাউকে করি না, বা কারোর ঘরের মা বোনের ক্লিপ তুলে এনে আমি দেখাই না। যেটা আমার মনে হয় যে এটা বললে বাংলা আমাদের রোস্টিং কমিউনিটির একটু ইম্প্যাক্ট করতে পারে, দুটো নতুন মানুষ যারা আমার সাথে কানেক্ট হচ্ছে, যারা আমাকে সাপোর্ট করছে, তারা যদি নতুন কিছু শিক্ষা পায় আমার থেকে, আমি অবভিয়াসলি তাদেরকে আমি সবসময় তাদেরকে আমি ওটা শেখাবো যে শেখ। ইভেন যারা নতুন যেসব আর্টিস্ট আমাকে এসে যারা বলে যে দাদা একটু ইউটিউব করবো, আমি ওদেরকে, ওরা আমাকে যদি টেক্সটে যাওয়ার, আমি ওদের রিটার্ন কল করে বলি যে বল কি হয়েছে, কি জানতে চাস, আধ ঘন্টা 1 ঘন্টা শেখাই। কেন বলো তো? কারণ ওরা যখন আমাকে জিজ্ঞাসা করেছে দাদা আমি এটা জানতে চাই, তার মানে ওর মধ্যে আগ্রহ রয়েছে, এবং তাকে আমার বলাটা আমার কর্তব্যের মধ্যেই পড়ছে। কারণ 4 বছর আগে ঠিক আমিও এরকম ভাবে অনেক কাউকে টেক্সট করতাম, দাদা একটু এরকম ব্যাপারটা, তারা আমাকে হেল্প করতো না। আমি ফিলটা বুঝতে পারি যে ওই টাইমে সে কি ফিল করছে, তা আমি কখনোই তাকে সেটা ফিল করতে দিই না। আমি নতুন আর্টিস্টদেরকে খুব সাপোর্ট করি। আজকে আমি নতুন আর্টিস্টদেরকে সাপোর্ট করি বলেই কিন্তু বাংলা র্যাপের উপর পডকাস্ট আমি শুরু করেছি, কারণ কিন্তু আমার নিজস্ব কন্টেন্ট তো আমার রয়েছে, জানোই, দেখো এই কমেডি কন্টেন্ট, আমি প্রথম থেকে আমি কমেডির ওপর কাজ করেছি, কমেডি নিয়ে আমি এক্সপেরিমেন্ট করি। এছাড়া আমার নিজস্ব 4টে সিরিজ রয়েছে যেখানে আমি বিভিন্ন ধরনের ভিডিও দিই। তাহলে আমার নতুন বাংলা র্যাপের পডকাস্ট শুরু করার কারণ কি? কারণ একটাই, যে আমি নতুন কালচারকে আমি বিল্ড করতে চাই, নতুন কালচার যেটা আসছে সেটাকে আমি গ্রো করতে চাই, আমি নতুন আর্টিস্টদেরকে সাপোর্ট করি, এটাই, দ্যাটস ইট। তো প্রান্তিক, তোমার এই স্টার্টিংটা কবে থেকে? এটা 2019-এর শেষের দিক থেকে, যখন কোভিডটা হয়, যখন ঘরে থাকি। আমার প্রথমে আমাদের এই গ্রুপেরই বাপুল ওরা শুরু করেছিল র্যাপ, বাংলা র্যাপের ওপর। তখন আমি নর্মাল, মানে আমি খুব একটা কিছু এইসব নিয়ে ভাবিও নিজে করব। তো কি হঠাৎ একদিন মনে হলো যে আমার একটা রিয়েলমি 5 বলে একটা ফোন ছিল, সেটা আমি এরকম নর্মাল লাইট জ্বলছে, মানে আমি কিরকম লাইটে ভিডিও শুরু করেছি জানো, এরকম যে ছোট ছোট পিল লাইট গুলো হয় না, লাইটের সামনে মুখ রেখে রেখে ওই ওই মানে স্টার্ট করলাম। লোকে জানতে পারলো যে এরকম একটা এরকম ইউটিউব কাজ করছি বা ইউটিউবে কাজ বাজ করছি। হঠাৎ মানে ওই ভিডিওটা করার পরে আমার বেশ 200-250 মতো সাবস্ক্রাইবার হয়ে গেছিল। বেশ লোকজন বললো যে ভাই বেশ ভালো হচ্ছে। সেই টাইমে দাঁড়িয়ে বলছি, সেইসব ভিডিও এখন দেখালে না ঝাঁটাপাটা করবে আমাকে, বলছে খুব ভালো হচ্ছে, করতে থাক। আবার আস্তে আস্তে মানে গ্রো করি, আস্তে আস্তে এক্সপেরিমেন্ট করতে করতে দেখবে তোমার এক্সপিরিয়েন্স বাড়লেই কিন্তু তুমি মানে আরো বেশি বেটার কাজ করতে পারবে। তোমার এখন আমি ভালো কাজ করছি, টুকটাক যা কাজ বেরোচ্ছে, এমনটা না যে আমি সব শিখে গেছি, আস্তে আস্তে তোমাকে শিখতে হবে। আবার আস্তে আস্তে তোমার লাইটের সোর্স বানানোর জন্য, যেমন মানে প্রথম দুর্গাপুজোয় মানে একটা দুর্গাপুজো ছিল যেটা হচ্ছে তোমার 2020 দুর্গাপুজোয় আমি জামা প্যান্ট কিনিনি। জামা প্যান্ট কেনার জন্য আমি বাড়ি থেকে 4,000 টাকা পেয়েছিলাম। সেই 4,000 টাকাতে আমি জামা প্যান্ট না কিনে সেই 4,000 টাকাতে আমি লাইট কিনেছিলাম, লাইট আর মাইক কিনেছিলাম। সেই বছর দুর্গাপুজো আমি পুরো বাড়িতেই ছিলাম, বেরোয়নি, কারণ আমার জামা প্যান্ট ছিল না বলে। লাকিলি আমার বন্ধু বান্ধব এত ভালো, আমি বেরোয়নি বলে আমার বন্ধু বান্ধব আমার সাথে বাড়িতে আড্ডা মারছে। লাইট কিনলাম, লাইট ফাইট কেনার পরে আস্তে আস্তে তারপরে আমি রিয়েলমি একটা ফোন কিনলাম। তো এর মাঝখানে আমফান হয়েছিল। আমফানে আমার রেডমি ফোনটা চার্জে বসানো ছিল, ওটা উড়ে যায়, মানে বাজ পড়ছিল তো, এবার কারেন্ট ফ্ল্যাকচুয়েট হচ্ছিল, তো উড়ে যায় ফোনটা না, মাঝখান থেকে এরকম দাগ হয়ে যায়। আমি আর ভিডিও বানাতে পারি না। আমার একটা বন্ধু আছে বুবাই বলে, মানে আমি ওকে সবসময় ওকে হেল্প মানে ওর হেল্প বলছে না, আমি সবসময় ওকে সব জায়গায় নাম নেবো, বুবাই। ওর তখন ভিভোর একটা ফোন ছিল, সেই টাইমে প্রচুর দামি ফোন ছিল।
বুবাই কাজ করতো, একটা কারখানায় বুবাই কাজ করতো। তো ওই কারখানা থেকে যখন কাজ করে যখন বাড়িতে আসতো, যে দুপুর যে লাঞ্চ টাইম ছিল না, ওর লাঞ্চ টাইম ছিল দেড় ঘন্টা 1 ঘন্টা মতো। ওই 1 ঘন্টা আমি ওর বাড়ি থেকে গিয়ে ফোনটা নিয়ে এসে 1 ঘন্টার মধ্যে আমি শুট করতাম। আমি ওকে শুট করা ফোন দিয়ে আসতাম। আমি আবার ওর ফোনেই কাইন মাস্টার ইনস্টল করে এডিট করতাম, এডিট করে ভিডিও আপলোড করতাম। আমাকে প্রথম কাইন মাস্টার শেখা হচ্ছে বাপুল। আমি বাপুলের বাড়িতে গিয়ে গিয়ে আমি কাইন মাস্টারে এডিট দেখাই। প্রথম আমার 2টো ভিডিও ইভেন বাপুল এডিট করে, তারপরে আমি আস্তে আস্তে কাইন মাস্টার করতে করতে এডিটটাকে ইমপ্রুভ করি। এখন প্রিমিয়ার প্রোতে এডিট এডিট সব হয়। তো আমার লাইফের এরকম জার্নি না, কয়েকটা মানুষ আছে যারা আমাকে খুব মানে নিজের আপন ভেবে, মানে মানে কি বলবো, যারা আমি ভাবিনি এরা কখনো সাপোর্ট দিতে পারে, ভাই ওরা আমাকে সাপোর্ট দিয়েছে। অনেক বন্ধু বান্ধব আছে যারা আমার নিজে খুব ক্লোজ ছিল, ওরা সরে গেছে। বাবাইদা বলে একটা দাদা ছিল, বাবাইদার বাড়িতে আমি যেতাম হচ্ছে ওয়াইফাই এর ভিডিও আপলোড করার জন্য। তাও কেরম করে জানো, এরকম ঘর থেকে বেরোনো মানে তো আমরা কোয়ারেন্টাইনে ঘরের মধ্যে থাকতাম, বাইরে বেরোনো নিষেধ ছিল। আমি লুকিয়ে লুকিয়ে বাবাইদার বাড়ি যেতাম, গিয়ে বসতাম, ওয়াইফাইতে আমরা আপলোড করতাম, আমি আপলোড করতাম ভিডিও। অনেক সময় তো কি ওয়াইফাই সার্ভার ডাউন থাকতো। তো বাবাইদার বাড়ি থেকে সৈনিক বলে আমার একটা বন্ধু আছে, ওর বাড়ি হচ্ছে মোটামুটি হেঁটে গেলে 15 মিনিট। আমি লুকিয়ে লুকিয়ে 15 মিনিট ওর বাড়িতে যেতাম, মানে সাহস রেখে আমাকে ভিডিওটা আপলোড করতে হবে টাইম টু টাইম। সন্ধ্যা 6টার সময় ভিডিও আপলোড করতাম, এভাবে লুকিয়ে লুকিয়ে ভিডিও আপলোড করতাম। ঠিক আছে, তখন তো ওয়াইফাই ছিল না, তখন আমার কাছে কিছুই ছিল না, মানে খুব টাকা পয়সাও ছিল না আমি যে কিছু কিনবো। তারপর বাবাইদার ধরো সৈনিক সেদিনকে বাড়িতে নেই, বাবাইদার বাড়িতে যখন আমি ওয়াইফাই আপলোড করতে যেতাম, বাবাইদার যেদিনকে ওয়াইফাই সার্ভার ডাউন, বাবাইদার পাশে একটা কেবল অপারেটরের বাড়ি ছিল, দাদার নামটা আমি ঠিক ভুলে যাচ্ছি। তো ওই ওয়াইফাইটা বাবাইদার কাছে পাসওয়ার্ড ছিল। তো ওই দাদাটা দেখলে না খুব খ্যাচ খ্যাচ করতো, ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করে দিত। তো দাদার এরকম ধরো পাঁচিল, এই পাঁচিলের ওপরে দাদাটার অফিস, আমি পাঁচিলের এখানে বসে বসে লুকিয়ে লুকিয়ে ভিডিও আপলোড করতাম, এরকম বসে রয়েছি ভিডিও। এমনও দিন গেছে আমি ওখানে একটা ইট আছে, ইটের ফাঁকা রয়েছে, ওখানে ফোন ঢুকিয়ে রেখে দিয়েছি, আমি রেখে বাবাইদের ঘরে বসে রয়েছি। মাঝে মাঝে গিয়ে দেখছি কত পার্সেন্ট আপলোড হলো, আবার বাবাইদের ঘরে এসে বসছি। আমার সাথে টুকাই বলে একটা বন্ধু ছিল, টুকাই। এদের মানে অবদান মানে আমার লাইফে প্রচুর, মানে এই বাপুল টুকাই এরা আমার মানে আমার লাইফের একটা ভগবানের মতো। আমার বন্ধু, আমার বন্ধু বান্ধব, আমি যেসব বন্ধু বান্ধব পেয়েছি না, ওরকম বন্ধু বান্ধব যদি মানুষ পায় না, মানে ওদের লাইফে কিছু লাগবে না, ওদের লাইফে আর দরকার নেই কিছু, ওরাই তোমাকে সবকিছু করে দেবে। তো গিয়ে দেখতাম ভিডিও আপলোড হতো, আমি ওটাকে আবার বাড়ি চলে আসতাম। এই হচ্ছে ওয়াইফাই সিন। তারপরে আমি আস্তে আস্তে ভাবি যে মানুষ যখন আসছে, আমার চ্যানেল যখন গ্রো করছে, তখন আমি আস্তে আস্তে একটা অফিস জয়েন করি। অফিস জয়েন করে কাজে যেতাম, কাজে ওখান থেকে যা টাকা পেতাম সেখান থেকে মাকে কিছু টাকা দিতাম, কারণ আমাদের বাড়ি ঘরের অবস্থা খুব একটা ভালো ছিল না প্রথম থেকেই, কারণ বাবা ছোটবেলা থেকেই নেই। তো মা বোন থাকে, আর ঠাম্মা হেল্প করতো, যা টুকটাক হেল্প করতো। তো মাকে ওখান থেকে কিছু টাকা দিতাম, বাদ বাকি টাকা আমি জমিয়ে ট্রাইপড কিনতাম, মাইক কিনতাম, জানি যেগুলো আমার নিড, বেসিক্যালি আমার একটা ইউটিউব চ্যানেল মানে গ্রো করার জন্য যেগুলো আমার লাগবে সেগুলো টুকটাক কিনতাম। প্যানজামা ছোটবেলা থেকে আমার একটা শখ ছিল, প্যানজামা কিনতাম। তো আস্তে আস্তে সেট আপগুলো আস্তে আস্তে বিল্ড করি। তারপরে 2 বছর এরকম ভাবেই চলে যায়। মানে এইটা হচ্ছে আমার খুব মানে এরকমও দিন গেছে, মানে আমার কাছে ক্যামেরা নেই। অম্বর, যে হচ্ছে আমার যার ফার্স্ট আমি যার ডিএসএলআর আমি ভিডিও শুট করি, মানে ডিএসএলআর আমি শিফট হই, আমার ফোনের থেকে ডিএসএলআর শিফট হই। অম্বর সে আমার সাথে বারাসাতে রোদের মধ্যে গিয়ে, বৈশালী, এরা হচ্ছে আমার লাইফের মানে অবদান। বৈশালী, নতুন বন্ধুত্ব হয়েছে বৈশালীর সাথে আমার, তার কোনো যায় আসে না কিন্তু যে প্রান্তিকের সাথে ভিডিও করলে আমি কি পাবো, বিনা স্বার্থে সে আমার সাথে ভিডিও করলো। মেনি প্রবলেমস নো সলিউশন, আমার চ্যানেলে এখনো ভিডিওটা রয়েছে, সেটারই পার্ট 2 এর কাজ চলছে, নেক্সট মান্থই চলে আসবে। ফার্স্ট ওর ডিএসএলআর দিয়ে আমি শুট করি, তারপরে সুদীপ, ওর ক্যামেরাতে আমি শুট করি। আমার নেশা ছিল তো মানে ফার্স্টের পার্টটা ওর সাথে ওর ক্যামেরাতে শুট করা। তো এরকম আস্তে আস্তে বন্ধু বান্ধবরা সাপোর্ট করে। একটা টাইমের পর অনেক বন্ধু বান্ধব আছে যারা আমার খুব ক্লোজ ছিল, তারা এটাকে জেলাস বলবো নাকি আমি কি বলবো আমি জানি না, তারা আমার প্রতি না তাদের নজরটা না একটু চেঞ্জ হয়ে গেল, যে প্রান্তিক গ্রো করছে, মানে একটা অন্যরকম একটা মানে তাদের তাদের ভিউ পয়েন্ট আমি বলতে পারবো না তারা কিভাবে আমাকে দেখতো। তো আমি এইগুলোকে খুব ফেস করেছি। দেখবে তোমার লাইফে তুমি যখন একটু গ্রো করবে না, কিছু স্পেসিফিক মানুষকে তুমি পাবে যারা তোমার সাথে থাকবে শেষ অবধি। প্রচুর ছাঁটাই হয়ে যাবে, কিন্তু নিজের আপন লোক তোমাকে কখনো সাপোর্ট করবে না ভাই, এটা মাথায় রেখো। সাপোর্ট তারাই করবে যারা বাইরের লোক, স্ট্রেঞ্জার, যারা যারা তোমাকে বাইরে থেকে দেখছে। আস্তে আস্তে করি। তারপর এখন সত্যি কথা বলতে ভগবানের আশা এখন স্টুডিও রয়েছে নিজস্ব একটা, আমার রুমটা প্রথম থেকে ছিল, ওটাকে আমি আরো আপগ্রেড করি। ঠাম্মা ক্যামেরা কিনে দিল আমাকে একটা, কোয়ালিটি একটু বাড়লো। আস্তে আস্তে এডিটটা শিখলাম, এখন যেমন পিসি সেট আপ নিয়েছি, এসি লাগিয়েছি, লাইট রয়েছে। এখন আমি জাস্ট ঘুমিয়ে ঘুমিয়ে শ্যুট করি, রিল্যাক্স, কোনো যাই আসে না আমার এখন। যেমন কালকে বললাম আগের দিন রাত্রে আমি 4টা অবধি শ্যুট করে এসেছি। তো এইভাবেই জার্নিটা হয়। হঠাৎ করে একটা মানুষের, একটা ইউটিউবারের আমার লাইফে আসলো, বস্তির ছেলে বসা, ওইখান থেকে শুরু হলো আমার পিক পয়েন্ট। সাইলের সাথে একটা ক্যাচাল বেঁধে গেল ওখান থেকে।
সাহিলের ওপর, মানে আমার চ্যানেলটা যদি মানে গ্রো করে বা আমার চ্যানেলটা যদি লোকের কাছে পৌঁছেছে, এরকম একটা ইউটিউবার এক্সিস্ট করছে ইউটিউব কমিউনিটির মধ্যে, সেটা হচ্ছে প্রথম সাহিলের ক্যাচাল থেকেই আমার চ্যানেলটা গ্রো করে। মানে রোস্টিং ব্যাপারটা হচ্ছে আমার লাইফের একটা বড় অবদান, মানে রোস্ট করে আমার চ্যানেলটা প্রচুর ভালোভাবে গ্রো করেছিল। সাহিলের ভিডিওটা আপলোড করার পর ঋত্বিক অধিকারী বলে যে ইউটিউবারটা রয়েছে, ঋত্বিক একটা চ্যানেল খুলেছিল ইট সাহিল, বিপ করে দিও। ওই চ্যানেল থেকে আমার ভিডিওটা আপলোড করে, মানে সাহিলের উপর যারা যারা ভিডিও করছে তাদের সবার ভিডিও ওই চ্যানেল থেকে আপলোড করছে। ওখান থেকে একটা হিউজ একটা অডিয়েন্স বেস আছে আমার কাছে, প্রায় 2000 হয়ে যায় আমার চ্যানেল। তার আগে আমার মোটামুটি 1-1.5 ছিল। ও বনানী, এই যে বনানী নামটা তো নিতে আমার লাগে। বনানী হচ্ছে একটা মেয়ে যে যার সাথে আমি ভিডিও করতাম। বনানী বারাসাত থেকে আমার বাড়িতে আসতো ভিডিও শুট করার জন্য। আমরা ফোনে এরকম শুট করতাম, ওর ক্লিপটা এরকম ভাবে হাতে নিত, আমার ক্লিপটা এরকম হাতে নিতাম। আমরা হচ্ছে এরকম বেস্ট ফ্রেন্ড হতো না আগের দিনে, যে সময় বেস্ট ফ্রেন্ড মানে টাইপ অফ বেস্ট ফ্রেন্ড, লাইক এরকম টাইপের ভিডিও বনানীর সাথে শুট করতাম। এরকম অনেকেই আছে যারা আমার সেগুলো আছে এখনো? ওগুলো এখন মানে প্রাইভেট করা আছে, বাট ওগুলো চাইলে তোমাকে দেখাতে পারি। বনানী, এরা অনেক মানুষের যারা আমাকে হেল্প করেছে, বিশেষ করে বাপুল। মানে বাপুলের অবদান হচ্ছে আমার লাইফের প্রচুর। দেখো এখন আমার পাশেই সে বসে বসে আছে, আমি পডকাস্ট করতে এসেছি, সে আছে আমার সাথে। ইরফান, এদের সাথে বন্ধু ছিল, যেমন ইরফান এখন আমাদের সাথে থাকে। এরকম অনেক বন্ধু বান্ধব আছে যারা আমার সাথে এখনো স্টিল রয়েছে, সৈনিক, দেবু, ঠিক আছে, এরকম অনেক মানুষ আছে, যেমন ঘন্টা, আমাদের একটা বন্ধু ঘন্টা, এরা আমাকে না প্রচুর ক্যামেরাতে হেল্প করেছে। সৈনিকদের বাড়িতে শুট করতাম, ওরা আমাকে, আমি তখন কি হতো, তখন না ম্যানেজমেন্টে একটু প্রবলেম হতো, তখন হচ্ছে প্রান্তিক ইউটিউব করছে এটা একটু সিরিয়াসলি নিত না। যে আমি বলতাম ভাই চুপ করে বস না, এই টেকটা নেবো, সবাই ছ্যাবলা ধর, কি হবে, কি করি। এখন যখন বলি না ভাই টেকটা নেবো, চুপ করে বসা, চুপ। কারণ এটা আমার এখন একটা প্রফেশন হয়ে গেছে, এটা আমার একটা সিরিয়াস জায়গা। আমি কিছু একটা ভিডিও করছি মানে ওটা আমার এখন, আমি নিশ্চয়ই এটা কিছু ভেবেই করছি, এবং এটা আমার কাজ এখন করা। তো এখন বেশ মানুষজন ভালোবাসে, সম্মান দেয়। আবার আস্তে আস্তে এরকম ইউটিউবারদের সাথে পরিচয় হয়। রিসেন্টলি যেমন আমার ফ্রেন্ডস এফএম এ বেশ সবার সাথেই পরিচয় হয়ে গেছে। সৌভিকদের সাথে আমার পরিচয় ছিল, তারপর এখন সবার সাথে ফ্রেন্ডস এফএম পরিচয় হচ্ছে টুকটাক এদিক ওদিক। তারপরে আসলো সায়নদা, আর যে সায়নদার সাথে আমার পরিচয় হয়। সায়নদা আমার একটা ভিডিও শেয়ারও করেছিল, তার আগে শেয়ার করেছিল বস্তি ছেলে পচা তার ইয়েতে, ইনস্টাগ্রামে, যে এরকম হিউমার দেওয়া ছেলে, এরকম ছেলে মানে খুব কম আছে, লাইক এরকম ধরনের। আমি এক্স্যাক্টলি ভুলে গেছি কি লিখেছিল, বাট আমার কাছে এখনো ওটা হাইলাইট করা আছে ইনস্টাগ্রামে, এরকম শেয়ার করে। তারপরে আস্তে আস্তে এরকম ইউটিউবারদের সাথে পরিচয় হলো, এখন দেখতেই পাচ্ছ তো যেভাবে চ্যানেলটা গ্রো করছে। তারপরে আসলে গৌরবদা এসেই একটা ভিডিও ভালো লাগলো ওর, গৌরবদার প্রেত কথার কমিউনিটি ট্যাব থেকে ভিডিওটা শেয়ার করলো, গৌরব তাওয়াদার ব্লগস থেকে শেয়ার করলো, দুটো চ্যানেল থেকে শেয়ার করলো, ওখান থেকে একটা অডিয়েন্স বেস পেলাম ওখান থেকে। হ্যাঁ তুমি যদি বলতে পারো ওখান থেকে আমার কিছু অডিয়েন্স বেস এসছে। স্বপ্ন কি দেখো? স্বপ্ন দেখি যে বাংলাকে একটু ভালোভাবে রিপ্রেজেন্ট করবো ভালো কন্টেন্ট দিয়ে, যাতে মানুষ যাতে আমার কন্টেন্ট থেকে একটুখানি কিছু শিক্ষা পায়, তারা কিছু শেখে, তারা যাতে বুঝতে পারে যে বাংলা কন্টেন্ট মানে হচ্ছে এমনটা নয় যে বৌদিদের রোস্ট করা বা মেয়েদেরকে একটু বডি শেম করলাম ওটাকে রোস্ট বলে না, বা সেই পুরনো মানে পচা অবস্থা যোগ যে দাদুগুলোকে প্লিজ গ্রিপ করে দিও, এরকম টাইপের যোগ বলে অডিয়েন্সকে গ্রিপ করছি। হিউমার দেওয়া স্ক্রিপ্ট আর নর্মাল কমেডি স্ক্রিপ্টের মধ্যে পার্থক্য আছে। তো রোস্টিংটা যদি এত সুন্দর করা যায়, এবং রোস্টিংটা তুমি করছো এবং আরো অনেকে কমিউনিটিতে বা ইউটিউবাররা যারা করছে, তো তারা এই রোস্টিংটাকে নিতে পারে না কেন তাদের উপর যখন রোস্টিংটা হয়? কারণ তারা তো রোস্টিং করছে নিজেই, এবং তারা বলে যে রোস্টিংটা হওয়া ভালো। কারণ তারা ক্রিটিসিজম নিতে পারে না। মানে ক্রিটিসাইজ, তুমি যদি মানুষকে একটা সঠিক পথে ক্রিটিসাইজ করো তাহলে আমার মনে হয় তোমাকে ওটা অ্যাকসেপ্ট করা উচিত। এবার তুমি যদি কারোর মা বাবা তুলে গালাগালি করো তাহলে সেটাকে তুমি সেটা কিন্তু আমি বলছি না। মানে রোস্টিংটাই ব্যাপারটা এখন ওরকম হয়ে গেছে, ওরকম হয়ে গেছে পার্সোনাল অ্যাটাক। মানে ম্যাক্সিমাম যারা রোস্টার যারা রয়েছে, যারা দেখবে তুমি নতুন চ্যানেল যদি তোমার কাছে আসে, যেমন আমার কাছে, আমি তো এই ব্যাপারটার মধ্যে রয়েছে, আমার কাছে অনেক নতুন চ্যানেলের সাজেশন আসে, আমি তো চ্যানেলে ঢুকে ঢুকে দেখি ওরা মানে ওরা যে ভিডিও যে প্যাটার্নটা শুরু করছে না, 200-300 সাবস্ক্রাইবার ওরা শুরু করছে এরকম বৌদিদের থাম্বনেল লাগিয়ে, তাহলে ওরা ইন্সপায়ার কাদের থেকে হচ্ছে? এই যারা বৌদিদের উপর ভিডিও বানাচ্ছে, এই বিষাক্ত ছেলে, ছোট্ট ছেলে, এদের থেকে তো দেখে ওরা শিখছে। ওদেরকে মানে তুমি ওদের চ্যানেল দেখলেই বুঝে যাবে। না মানে হাসি পায় না, পাবে না, পাবে কেন? আমার মধ্যে তো হিউমারই তো নেই, হাসিটা কি করে পাবে? মানে এটা কেমন ন্যাকা ন্যাকা লাগে আমার কাছে। দেখো বাংলা অডিয়েন্স চেঞ্জ হতে একটু সময় লাগবে। আমি কি ভুল বলছি? না না না, একদমই তুমি ঠিক বলছো। আমার খুব, আমিও যখন রোস্ট যখন আমি করি, যখন আমি রিসার্চ করতে বসি না, আমি খুব অফেন্ড হয়ে যাই, যে আর ভাল লাগছে না দেখতে, কিন্তু আমাকে জোর জাবস্তি দেখতে হবে, কারণ আমি ওদেরকে নিয়ে কথা বলতে চলেছি আমার নেক্সট ভিডিওতে। তো ওদের পুরো ব্যাপারটা আমাকে জানা উচিত। আমি 6 পরে যদি আমি 8 বলি, মানুষ তো আমাকে মেনে নেবে না, 7 বলে তারপরে 8 বলতে হবে, ওটাই যে ব্যাপার। এবং এই ঠিক কারণগুলোর জন্যই আমাকে বড় বড় যেসব ইউটিউবার রয়েছে এখন বাংলা, তারা আমাকে খুব ভালোবাসে।
একটা কথা বলতো, তুমি কমেডি নিয়ে বললে, হ্যাঁ। কমেডিতে তোমার আই থিঙ্ক ডেসক্রিপশন বা এতে লেখা আছে যে কমেডি ইজ দ্য সিরিয়াস বিজনেস। কমেডি ইজ আ সিরিয়াস বিজনেস, এটা অ্যাকচুয়ালি মীর আফসার আলী বলা। হ্যাঁ আমি জানি, সেটা আমি বলতে যাচ্ছিলাম। এটা অ্যাকচুয়ালি মীর আফসার আলী বলা। এই যে কথাটা অনেক সময় মনে হয় না যে একটু জোর করে হাসানো হচ্ছে? মানে সেটা ডিপেন্ড করছে সেটা তুমি কার ক্রিয়েটর হিসেবে বলছি, আমি তোমাকে পার্সোনাল ভাবে বলছি। আচ্ছা, মানে কমেডিটা তুমি কিভাবে প্রেজেন্ট করছো তার উপর তোমার ডিপেন্ড করছে। ঠিক আছে, এবার আমি দেখেছি অনেকে না সুরসুরি দিয়ে হাসানোর চেষ্টা করে। এক্স্যাক্টলি, দরকার নেই। আমি তোমাকে বলে রাখি, গান লেখা ওটা তুমি ভেতর থেকে আনছো। আমার কোশ্চেনটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি, মানে জোর করে হাসানোর ব্যাপারটা। কমেডি কিন্তু খুব কঠিন একটা সাবজেক্ট। মানে কমেডি করতে হলে তোমাকে আগে নিজের মেন্টালিটি চেঞ্জ করতে হবে, তুমি কি ভাবছো। এবং যারা কমেডিয়ান হয় তারা রিয়েল লাইফে কিন্তু ছ্যাবলা নয়, তারা রিয়েল লাইফে খুব চুপচাপ। এটা তোমাকে মানতে হয় ফার্স্ট, এটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। আমি যখন ভিডিওতে যখন কমেডি করি, আমি কিন্তু সারাদিন কিন্তু ভিডিওর মতো করে বেড়াই না, যেরকম আমি ভিডিওতে করি। সামনাসামনি রিয়েল লাইফে আমি খুবই চুপচাপ, যেটুকু দরকার সেরকম টাইপের কথাবার্তা বলি। তো কমেডি যখন তুমি করছো না, তোমার যদি মেন্টালিটি তুমি যদি খুব মানে চাপা থাকো বা তোমার যদি মন খারাপ থাকে না, তুমি ওই ভেতর থেকে আনতে পারবে না। কারণ এটা কমেডি পুরোটা তোমার ভিতর থেকে আসে, তুমি জোর করে হাসাতে পারবে না। জোর করে তারাই হাসায়, জানি তো কারা হাসাচ্ছে জোর করে। আমি আর কোনো কন্ট্রোভার্সির মধ্যে বলতে চাই না, আই এম সো সরি, আমি এখানে বলতে পারছি না। আমার অনেক কিছু বলতে ইচ্ছা করে মানে ক্রিয়েটরদের ব্যাপারে, কিন্তু আমি চাই না যে আবার বাওয়ালগুলো বাড়ুক। তো আমি বলবো যারা কমেডি করছো বা যারা কমেডি মানে কমেডির উপর ভিডিও বানাতে চাও, আমি বলবো যে মেন্টালিটি কমেডির মতো, মানে মেন্টালিটি আনো যে তুমি ওটাকে অ্যাকসেপ্ট করো নিজের মধ্যে যে আমি এটা পারবো। তুমি যেই জোকটা বলে আজকে 10 মানুষকে হাসাচ্ছ, সেটা তুমি অন ক্যামেরা কিন্তু বলতে পারবে না। অন ক্যামেরা তুমি যখন বলতে পারবে, তুমি এমনি নার্ভাস হয়ে যাবে। তুমি যে ফর্মুলাটা তুমি বললে 10টা তুমি ধরো একটা কলেজে গেছো, একটা জোক মারলে 10টা মানুষ হাসলো, তুমি সেম জোকটা আবার ক্যামেরার সামনে ট্রাই করো তো। যদি তোমার ভিডিও ক্লিপ দেখে 10টা মানুষ যদি হাসে, তাহলে আমি বুঝে যাবো ভাই তোমার মধ্যে দম আছে, তুমি হাসাতে পারবে লোককে। তাই আমি বলবো তুমি অবশ্যই ট্রাই করো কমেডি ভিডিও। কিন্তু সেম জোকটায় যদি তোমার ওই ভিডিও ক্লিপ দেখে 10 মানুষ যদি না হাসে, তাহলে বলবে ভাই ইউ আর নাথিং। মানে স্ট্যান্ড আপ কমেডি এবং রোস্টিং অ্যাজ আ ভিডিও, মানে সামনাসামনি যখন আমি দেখছি ক্যামেরার সামনে, যেটা তুমি করো বা বাদ বাকি রোস্টাররা করে, দুটোই আলাদা জিনিস। অবশ্যই স্ট্যান্ড আপ পুরো আলাদা, আর সামনে বসে স্ক্রিপ্টের উপর কাজ করা অনেক আলাদা। স্ট্যান্ড আপে তোমাকে একটা গোটা স্ক্রিপ্ট তোমাকে রিভাইজ মেরে যেতে হচ্ছে, ওখানে তুমি তো পড়ে বলছো না। আমাদের সেটা শুনতে কিন্তু বেশি মজা লাগে, কারণ স্ট্যান্ড আপ হচ্ছে খুব মানে ওপেন। স্ট্যান্ড আপ হচ্ছে খুব মানে হিউমারাস, মানে হিউমার দিয়ে তোমাকে কোনো কথা বলে লোককে হাসাতে হবে। কারণ তুমি অডিয়েন্স থেকে ইনস্ট্যান্ট ফিডব্যাক পাচ্ছ। তুমি ভুল করলে তুমি কিন্তু ওখানে রিটেক নিতে পারবে না, যে আরেকবার যাচ্ছি ভাই ক্যামেরাটা একবার রিটেক নেই। এখন পডকাস্ট ভুল হলে কিন্তু একবার রিটেক নিতে পারবো, বা আমার ভিডিও যখন আমার ভুল হয় আমি খুব প্রাউডলি বলবো আমার রিটেক নিতে লাগে না, আমার 2বার রিটেক নিতে লাগে খুব জোর হলে। খুব কঠিন বড় একটা ধরো কথা, 2 লাইনের কথা আছে, সেখানে মাঝে মাঝে যখন অনেকক্ষণ ধরে শুট করবে না, তখন তোমার গলাটা খুব উইক হয়ে যায়, তখন তোমার ভোকাল না তোতলে যায়, আটকে যায়, অনেক সময় তোতলে যায়। তখন আমি কি করি, আমি একটু বসি, জল খাই, একটু এসিটাকে একটু কমাই। এখন রিসেন্টলি যে প্রসেসটা করছি এসি এর সময় রিসেন্টলি, আগে যখন কোথাও খুব ঘেমে যেতাম, ওয়েট করে আমি আবার ওটাকে রিটেক দিই, বা যদি খুব দেখি কঠিন হয়ে যাচ্ছে ওটাকে আমি দুভাগ করে দিই। তো আমরা রিটেকের একটা অপশন পাই, কিন্তু স্ট্যান্ড আপ যারা করে তারা রিটেকের অপশন পায় না, তাদেরকে ওখানে একদম ইনস্ট্যান্ট মানুষকে হাসাতে। তোমার কাছে তাহলে কোনটাকে বেশি স্ট্যান্ড আপ কমেডিটাই নাকি দুটোই একই? স্ট্যান্ড আপ কমেডি করলে তোমার এক্সপিরিয়েন্স বাড়বে। এই জন্য কি যারা স্ট্যান্ড আপ কমেডি করেছে আমাদের থেকে আরো 20 বছর আগে, তারা এখনো জীবিত, মানে তাদের কাজ জীবিত। যেমন রিসেন্টলি দীপাংশুদার স্ট্যান্ড আপ দেখি। দীপাংশুদা তো অদ্ভুত, মানে উনি যখন ইয়াং ছিলেন, ওনার যখন ওই একটা প্রোগ্রামে একটা ওখানে মীর আফসার আলী অ্যাঙ্কার ছিলেন ওখানে। আচ্ছা, আমি দেখিনি খুব একটা। আমি তোমায় বলবো, দীপাংশুদা আর সায়নদা ওরা দুজন তো বাবারে বাবা কি করছে। সায়নদা আমার খুব কাছের, মানে আমি সায়নদা থেকে অনেক কিছু শিখেছি, জেনেছি, এবং সায়নদা, গৌরবদা এরা আমার মানে খুবই কাছের। আমার কোনো রকম হেল্প লাগলে, এবং আকাশদার নামটা অবশ্যই নিতে লাগে, বস্তির ছেলে পচা, এরা আমার খুব কাছের। মানে আকাশদার থেকে গৌরবদা, বিশেষ করে গৌরবদা খুবই কাছে। গৌরবদা থেকে আমি অনেক কিছু শিখেছি, লাস্ট 2 বছরে অনেক কিছু শিখেছি ইউটিউবের বিষয়ে, কিভাবে তুমি একটা সাধারণ মানুষের সাথে ডিল করবে, কিভাবে একটা কথাবার্তা বলবে, কিভাবে নিজেকে চেঞ্জ করবে, অনেক কিছু শিখেছি। ফার্স্ট কোনো ইউটিউবারের সাথে যদি আমার পরিচয় হয়ে থাকে, সে হচ্ছে আকাশদা, বস্তির ছেলে পচা। বিশ্বাস করবেন, আমাকে সাহিলদের সময় একটা ঝামেলা চলছিল আমাদের ইউটিউব কমিউনিটিতে,
লং মানে একটা টানা রাত আমাকে মানে মোটিভেশন দিয়েছে আকাশদা, ভাই তাড়াতাড়ি করে শুটটা কর, ফাটাফাট কর, স্ক্রিপ্ট লেখ, এই লেখ ওই লেখ, এরকম বলতেই রয়েছে। এটা আমাকে অনেকটাই সাপোর্ট দিয়েছে, আমাকে মেন্টালি সাপোর্ট দিয়েছে, আমাকে ইউটিউবে অনেক কিছু শিখিয়েছে, বলেছে। তাহলে আজকে প্রান্তিক মজুমদারকে আমরা দেখতে পাই না কেন কোথায়? একটা বড় সড়ো একটা ইউটিউবার হিসেবে? কারণ আমি যেরকম টাইপের কন্টেন্ট বানাই, সেরকম টাইপের কন্টেন্ট আগে যেসব বাংলা অডিয়েন্স আছে তারা এখন নিতে পারছে না। মনে হয় তুমি ভুল বলছো না? না, আমি যেরকম টাইপের কমেডি, আমি যেই টাইপের এখন মানে জোক লিখি, তারা ক্র্যাক করছে আমাদের বয়সী ছেলেমেয়েরা, বা এরপরে যে আপকামিং যে জেনারেশন আছে মনে হয় তারা। না তুমি যে ধরনটা দিচ্ছ এটা তোমার কাছে ঠিক মনে হচ্ছে, আমার কাছে ঠিক মনে হচ্ছে না বলে আজকে বিবি বং নেই, বা বিবি বঙ্গে নেই আমি বলছি না, বস্তির ছেলে পচা বা আকাশ যেভাবে উঠেছে, বা সাহিল যেভাবে উঠেছে, বা গৌরব তপাদারের মতো একটা মানুষ এত সুন্দর প্রেত কথা বা মোটিভেশন স্পিকার উঠেছে, তাদের মুখে তোমার নাম পাবো আমি অবশ্যই, কিন্তু বিবি বং যে উঠলো না। কিন্তু ওই যে আমি ধীরে ধীরে গ্রো করছি, মানে সাহিলের যেসব থাম্বনেল যেসব সাহিল লাগায়, এবার হচ্ছে ফুল কন্ট্রোভার্সি, এবার তো ক্যাচাল হবেই। আমার ক্যাচাল করতে খুব ভালো লাগে, আর আমি ক্যাচালটাকে খুব অ্যাকসেপ্ট করি ভালো, কারণ আমি সত্যি কথা বলতে বিশ্বাস করি আমার একদম কোনো যায় আসে না। সাহিল যেসব থাম্বনেল বানায় না, ওরকম থাম্বনেল যদি আমি লাগাতাম না আমার ভিডিওতে, আমার ঘরে যে আমার কাকা যে এসি কিনে দিয়েছে, আমাকে কম্পিউটার কিনেছে, 2 লাখ টাকা যে সেট আপ দিয়েছে না, আমাকে 5,000 টাকা দিয়ে বলতে এই ভাড়া বাড়ি আছে অনেকে থাক যা, তুই বাড়ি ছেলেই হতে পারিস না, ওরকম টাইপের থাম্বনেল আমি লাগাতে পারবো না। আজ তুমি ইউটিউব স্ক্রোল করছো, স্ক্রোল করতে করতে তুমি যদি একটা মেয়ের যদি একটা ভুলভাল পার্ট দেখো এবং সেরকম যদি মেন্টালিটি হও, তুমি অবশ্যই ক্লিক করবে এবং তুমি আমার থাম্বনেলগুলো চেক করবে। হ্যাঁ, খুব সিম্পল, খুব সিম্পল, মানে যেটুকু দরকার ওইটুকু দিই, ব্যাস। যার উপর ভিডিও তার উপরই থাকে। আজ অব্দি কখনো কেউ বলতে পারবে না যে আমার চ্যানেলে এসে আমি কোনো মেয়েদের ভুলভাল পার্ট ছবি লাগিয়ে আমি দিয়েছি এতে থাম্বনেলে, কারণ ওরম টাইপের থাম্বনেল এখন ওরম টাইপের ভিডিও চলছে এখন বাংলা ইউটিউব কমিউনিটিতে, সেই কারণের জন্যই তো এরকম বড় ক্যাচাল হচ্ছে। এখন যে বসে আছো সেটা হচ্ছে পুরোটাই এক্সপোজড। ওকে, ঠিক আছে, ওকে, অনেক দিন ধরে তোমার এক্সপোজটা আমি দেখেছি, অনেক বার করে দেখেছি আমি ভাই। ঢুকি কিছু জিজ্ঞেস, ফার্স্ট অফ অল কেমন লেগেছে? কারণ আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। ওকে, কেন ভালো লেগেছে? যখন আমরা অফ দ্য ক্যামেরা আজকে কথা বললাম, ওকে, কারণ আমি ব্যাপারটা জানতাম না। আমি ভাবতাম প্রান্তিক মজুমদার অ্যাজ আ বা বিভি বং যারা ইউটিউবে চেনে, নিজের পপুলারিটি বাড়ানোর জন্য একটু খোঁচা দিয়ে যদি নিজেকে একটু ভালো হয়, ঠিক আছে, সেই হিসাবেই দেখেছি, কারণ আমরা সেইভাবেই মেন্টালিতে আমরা ইউটিউবটাকে দেখি এখন, রোস্টিংটা সেরকম হয়। মানে আমি জিজ্ঞেস করবো তো কেন উঠতে চাই? তাই ওই যে বললাম দুটো কারণ। এক হচ্ছে যে বাংলাতে যেরকম টাইপের কন্টেন্ট হচ্ছে, যাদেরকে মেনলি মুখ খোলার কথা, যাদেরকে মেনলি মুখ খোলার দরকার, তারা কেউ মুখ খুলছে না, এবং তারা একটা বড় জায়গায় তারা বসে রয়েছে। তারা যদি চায় তারা নতুন কাজ দিয়ে তারা এক্সপেরিমেন্ট করতে পারে। আমি ফার্স্টে বলে রাখি, ফার্স্টে গ্রো করাটা কিন্তু একদম ম্যাটার নয়, মানে পপুলারিটিটা যেটা তুমি বললে। এবং যারা ওই টপ জায়গাতে, কিরণ দত্ত ডাইরেক্ট নাম নিচ্ছি, বঙ্গাই, ওই যে ওপরে যে বসে রয়েছে, ওর একটা 4 মিলিয়নের চ্যানেল রয়েছে, তো ও 4 মিলিয়নের চ্যানেলে ওই যে টাইপের যে কন্টেন্টগুলো দিচ্ছিল মাঝখানে দেখেছিলে, এরকম মেয়েদের সব ইয়ে নিয়ে সব ক্রিঞ্জ সব ভিডিওগুলো নিয়ে করছে। এই লাস্টের দুটো ভিডিওর আগের, এই লাস্টে যে এ কেমন সিনেমা সিরিজটা আসলো, তারপরে ওই বেঙ্গলি ইউটিউবারদের উপর আসলো, তার আগে 3টে ভিডিও প্লে করো তো। প্লে করার পর এখানে তো একটা ফোনে তুমি বঙ্গাই ভিডিও প্লে করলে, একটা ফোনে এখানে তুমি বিষাক্ত ছেলে এদের মতো ভিডিও প্লে করলে, দেখো তো কোন দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। একটা বাংলার নাম্বার 1 ইউটিউবার আর একটা যে ইউটিউব করছে যার একটা 1 মিলিয়নের বেস রয়েছে, একজনের 4 মিলিয়নের বেস রয়েছে, এবং তারা নাকি বাংলাকে রিপ্রেজেন্ট করছে। তারা বাংলাকে কি কন্টেন্টে রিপ্রেজেন্ট করছে? যারা রিপ্রেজেন্ট করে তাদের একটা ব্যাকআপটাতে না খুব স্ট্রং হওয়া দরকার। তারা কি কন্টেন্ট দিচ্ছে? আমি মানছি রোস্টিং মানে কিন্তু ওরকম নোংরামি নয়, রোস্টিং কিন্তু অনেক রকম ভাবে হতে পারে। রোস্ট কালচার কিন্তু খুব একটা স্ট্রং কালচার, রোস্ট কিন্তু হওয়া দরকার, কারণ রোস্ট হলে যখন একটা ডিস হচ্ছে না, বললাম ডিস হলে অনেক ইম্প্যাক্ট করে, কিন্তু রোস্ট হলেও কিন্তু 10টা মানুষ তোমাকে চিনছে। কারণ বঙ্গাই ভিডিওটা করার পর কিন্তু আমাকে অনেক মানুষ আমার চ্যানেলে এসছে, যেটা ভেরি অনেস্ট, আমি একদম খুব সৎভাবে বলছি। বঙ্গাই ভিডিওটা করার পর ওটা এখন 22,000 ভিউ রয়েছে এবং প্রচুর মানুষ আমাকে সাপোর্ট দিয়েছে, যেটা হচ্ছে সবথেকে বড় প্লাস পয়েন্ট। তুমি বঙ্গার এই ফার্স্ট ভিডিওটা, বঙ্গের প্রথম 2টো ভিডিও এসছে, ফার্স্ট ভিডিও তুমি যখন যাবে না, তুমি কমেন্ট সেকশন দেখবে 1000-এর ওপর ওখানে কমেন্ট রয়েছে। তো তুমি যখন কমেন্ট সেকশন যখন পড়বে না, তুমি বুঝতে পারবে যে কে ঠিক কে ভুল, বা আমি যেগুলো বলেছি সেগুলোকে আমি অ্যাকচুয়ালি কি ভিউয়ের জন্য বলেছি নাকি আমি কথাগুলো ঠিক বলেছি। তোমার কথাগুলো শুনতে হবে। তো এই দিক থেকে এটা ঠিক যে আমি বলছিলাম যে আমি আমার 6 মাস আমার নিজের পার্সোনাল কিছু কারণের জন্য আমি আমার ইউটিউব করাটা হয়নি, আর 6 মাস আমি পুরো বসে গেছিলাম। তো আমি
6 মাস মানে আমার এতটা বাজে মানে ফেস গেছে আমার উপর, সেটা একমাত্র বাপুল জানে, মানে মনোজিৎ জানে। তখন আমি অফিস করতাম, একটু টাকা পয়সার প্রবলেম ছিল, অফিস থেকে এসে না আমার বাড়িতে বসে না আমি মানে মুখ কালো করে বসে থাকতাম যে ভাই কি করছি, মানে কাজ হচ্ছে না কেন ভাই কোনো, মানে আমি পারি ভিডিও বানাতে, আমি কেন ভিডিও বানাচ্ছি না কেন, আমি স্ক্রিপ্ট লিখতে পারি, আমি এত ভালো ভিডিও বানিয়ে এসেছি অলরেডি এতদিন ধরে, এত লোক আমাকে সাপোর্ট করে, আমি আমার কি হয়েছে আমি বুঝতে পারছি না, কারণ ওটা আমার রিলেশনশিপের প্রবলেম ছিল, আমি বলেই দিই। তারপরে ভাবলাম কি, তারপরে আমি দেখবে নিউ ইয়ার রেজুলেশন দিয়েছি, নতুন বছরের পর ভিডিও দিয়েছি, মানুষ কিনা পারে বলে একটা সিরিজ আমি চালাই, সেটার আমি এপিসোড 13 না 12 জানো, এই দুটোর মধ্যে একটা আমি এপিসোড দিয়েছি। তো আগে যে ভিউটা আমি পেতাম না ওটা পাচ্ছি না, আমার চ্যানেলটা পুরো ডেড পুরোপুরি, মানে মাইনাসে রান করছি, সব আরো সব নিচের দিকে ভাই। তো ভাবলাম যে এবার একটা রোস্ট ভিডিও করা যাক, মানে আমি আগের আরেকবার ট্রাই করে দেখি আমি পারি কিনা। তো কি মনে হলো টার্গেটটা না ভুলবশত বঙ্গাইকেই করে ফেলি, আমি জানি না কেন করি, বাট আমার মনে হয় যে এবার একটু কিরণ দত্ত যে কাজগুলো করছে সেগুলো ঠিক করছে না, এবং কিরণ দত্তকে বলার মতো কোনো মানুষ নেই বাংলা কমিউনিটিতে ওপেন ইউটিউবে। সামনাসামনি তো প্রচুর লোক গালাগালি করে, প্রচুর অনেক কিছুই বলে, সেটা আর বলবো না, ওই সময় এখানে বলতে না, সরি যাই হোক, এগুলো আলাদা ব্যাপার, এগুলো মানে প্রচুর লোক গালাগালি করে ইন দ্য সেন্স, মানে ধরো সামনাসামনি ধরো তোমাকে বলছে যে কিরণ দত্তের ভিডিও কেমন লাগে, এখন তারা বলেছে ভাই এখন আর ভালো লাগে না, এই যে ভালো লাগে না এটা ইউটিউবে বলার তো কেউ নেই, তো সেই জায়গাটা আমি নিয়েছি। তো আমি যেই কথাগুলো বলেছি তুমি কমেন্ট সেকশন যখন পড়বে ওখানে অনেক কমেন্ট লেখা আছে, তোমাকে দেখে একটা বিশ্বাস পেলাম, তোমাকে দেখে একটা ভরসা পাই দাদা, মানে বাংলা কন্টেন্ট তোমাকে দেখে আবার নতুন করে দেখা শুরু করলাম তোমার কন্টেন্টের পর থেকে। তুমি আমার বিষাক্ত ছেলে লাস্ট ভিডিওটা যাও, ওখানে তুমি কমেন্ট সেকশন পড়ো, বঙ্গায় কমেন্ট সেকশন পড়ো, ওরা বিশ্বাস পেয়েছে যে প্রথমবার বাংলাতে কেউ মানে বঙ্গায়ের ওপর কথা তুললো। এটাও তো হতে পারে যে তুমি যে বলছো তারা এটাকে রেসপন্স করেছে। করেছে বঙ্গাই যখন রেসপন্স করেছে, আমার কাছে মনে হয় যে একটা এত বড় একটা ইউটিউবার তার রেসপন্স করাটা মানে সেটা তার মেন্টালিটি। ইভেন বঙ্গাই যখন রেসপন্স করেছে ওর ব্রডকাস্টের চ্যানেলে, বঙ্গার ফ্যানরা আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছে। হ্যাঁ, আর কিছু বলো, বঙ্গার ফ্যানরা আমাকে স্ক্রিনশট পাঠিয়ে বলছে দেখো দাদা তোমাকে এসব বলছে, কিছু বলো, প্রুফ লাগলে আমি স্ক্রিনশট তোমাকে দিয়ে দেবো, ভিডিওতে অ্যাড করে দিও। তুমি নিজেই তোমার ভিডিওতে আমি নিজেই অ্যাড করেছি ভিডিওতে, সেখানে দেখেই তো। তাহলে বলো বঙ্গায়ের তুমি ফ্যান, সেখানে বঙ্গায় 4 মিলিয়ন, আমার ভাই 3000, আমি বঙ্গার উপর ভিডিও বানাচ্ছি, বঙ্গার ফ্যান এসে বলছে দাদা বঙ্গাই কিরণদা তোমাকে দেখো এইসব বলেছে, কিছু বলো। এবার তুমি আমাকে বলো ইম্প্যাক্ট পড়েনি? বঙ্গার ফ্যানকে পুরো টেনে নিলাম আমার দিকে, তাকে অ্যাকচুয়ালি আমি বোঝালাম যে বাংলা কন্টেন্ট ঠিক কোনটা ভুল, তারা কন্টেন্টটা আমার ভালো লেগেছে বলে কিন্তু তারা আমাকে নিজেকে স্ক্রিনশট পাঠাতো। বঙ্গায়ের অডিয়েন্সে চাইলে কিন্তু আমাকে গালাগালি করতে পারতো, এই বিষাক্ত ছেলের অডিয়েন্স যারা বিষাক্ত ছেলেকে রোস্ট করছে তাদের কমেন্ট সেকশনে গালাগালিতে ভরিয়ে দিচ্ছে। আমার চ্যানেলে বিষাক্ত ছেলের অডিয়েন্সে একটা গালাগালি দেখাও তো, পাবে না, একটা দুটো পাবে, তা ইলজিক্যাল, কোনো সেন্সই নেই কমেন্টে, কোনো সেন্স নেই। বাদ দিয়ে কমেন্ট পড়ো তো, সব আমার সাপোর্টে, কারণ আমি রোস্টিং ভিডিওটাকে এমনভাবে আমি বানাই যেটা মানুষকে ইম্প্যাক্ট ফেলছে, যার মানুষ যাতে বুঝতে পারে যে হ্যাঁ ভাই কথাটা তো আলটিমেটলি ঠিকই, এটা তো আমি ভাবতাম, ও কি করে ভাবলো, কিন্তু তুমি ভাবতে, তুমি বলোনি, আমি ভেবেছি, আমি বলেছি, আমি গেনার, বুঝলে? একদম আমি শুনছি, মানে তুমি ভেবেছিলে, আমিও ভেবেছিলাম, কিন্তু তুমি ভেবেছিলে, হ্যাঁ আমি ভেবে আমি বলে দেখালাম। তো বঙ্গায়ের একটা ফ্যানকে আমার দিকে সুইচ করে নেওয়াটা মানে বুঝতে পারছো 3000 চ্যানেলের পাওয়ার কতটা, কথা সেখানে যে একটা রিপ্লাই এসছে, সে আমাকে ডাইরেক্ট করুক ইনডাইরেক্ট করুক, আই ডোন্ট কেয়ার। আমি বঙ্গায় যখন স্ক্রিনশট যখন আমি স্টোরিতে লাগাই, রাগটা কোথায়? আমার বঙ্গায়ের উপর কোনো রাগ নেই, মানে তোমার এটা হতো, আমার রাগ একটা, হ্যাঁ আমার রাগ ওর প্রতি যদি বলো তাহলে অ্যাজ আ ইউটিউবার আমার খুব রাগ। কেন? কারণ সে একটা 4 মিলিয়নের বেস নিয়ে কি করছে বাংলার জন্য, তার টাকা আছে, সে তো একটা ভালো প্রোডাকশন বিল্ড করতে পারে। এই যে আজকে তুমি যে টাকা নিয়ে যে এই দুটো সেট আপ করেছো, এই যে তুমি ফোনে শুট করছো, তুমি যে একটা এই যে মাইকটা যে আমাকে কলারে দিয়েছো, এই যে তুমি এখন বলছো ক্যামেরার দিকে তুমি এগোবে, তুমি টাকা নেই বলেই তো তুমি আস্তে আস্তে ইমপ্রুভ করছো, তো খারাপ ভেবো না। না আমিও জানলাতে ভিডিও লাগাতাম, জার্নি এটা তোমার জার্নি, খুব একটা হ্যাপিলি জার্নি। যখন আমি একটা জায়গায় গিয়ে পৌঁছাবো একদম, তখন কিন্তু এটা অন্যরকম লাগবে। আমি যখন ভিডিও শুরু করি তখন আমি Realme 5 এ ভিডিও বানাই, এরকম একটা জানলা ছিল আমার ঘরে, ওই জানলার মধ্যে আমি ফোন লাগিয়ে ভিডিও বানাতাম, সেগুলো আমার প্রাইভেট করা আছে, যদি প্রুফ দেখাতে হয় আমি তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেবো আনলিস্টেড করে, তুমি এটা ভিডিওতে অ্যাড করতে পারো, আমার কোনো অসুবিধা নেই, আমি তোমার পারমিশন দিলাম। তো আজকে তুমি সেই জায়গাটা এখন অ্যাচিভ করে ফেলেছো, এটা 4 মিলিয়নের বেস, তোমার কাছে টাকার কোনো অভাব নেই, তুমি লাখে কামাচ্ছ মাসে, তুমি একটা প্রোডাকশন বিল্ড করতে পারো না? তুমি এটা বঙ্গাই, তোমাকে বাংলা সিনেমায় তোমাকে অ্যাঙ্কারিং করার জন্য তোমাকে ডাকছে, মানে এই যে ফ্যান ফেস্ট, তারপরে ফিল্ম ফেয়ার যেগুলো হয় আর কি,
সিনেমার যে আর্টিস্টরা আসে, তুমি বড় বড় সিনেমা আর্টিস্টের সাথে তুমি কাজ করেছো ভাই, তুমি দেবের সাথে কাজ করেছো ভাই, তুমি সঞ্জিতের সাথে কাজ। তুমি অনেকের সাথে কাজ করেছো, মানে ঠিক আছে? আমাদের টপ মোস্ট যারা আছে তাদের সাথে তুমি আছে। প্রসেনজিৎ দেবের সিনেমা প্রমোট করেছো, হুম, এর থেকে বড় কিছু তুমি পাবে? না সেই জায়গায় তুমি বাংলাকে রিপ্রেজেন্ট করছো। আজকে বাংলার বাইরের যেসব ইউটিউবার যারা রয়েছে তারা যখন বাংলাতে এসে যখন বলে যে আমার একটা বাংলা ইউটিউবার দরকার, আমি একটা এরম জায়গায় এরম একটা কাজ করাবো, তারা ফার্স্ট কার কাছে আসে? বঙ্গাইয়ের কাছে আসে। তো বঙ্গাইকে এটা জানে যে তারা বঙ্গাইকে ডাকছে? বঙ্গাইকে এটা বোঝা উচিত যে তারা বঙ্গাইকে চায়। তো বঙ্গাইকে নিশ্চয়ই চেতে হলে বঙ্গাইয়ের ব্যাক ইমেজটাও সেভাবেই চালাতে হবে যে আমি বঙ্গাই, আমি বাংলার নাম্বার ওয়ান ইউটিউবার, সে বেঙ্গলের নাম্বার ওয়ান ইউটিউবার, তার ইনস্টাগ্রাম তার বায়োতে লেখা রিপ্রেজেন্টিং বেঙ্গল, এইটা লিখলে তো হলো না, তোমাকে এটা প্রুফ করতে হবে তুমি রিপ্রেজেন্ট করছো বাংলাকে, এটা তুমি প্রুফ করো। তুমি প্রুফ কি করে করছো? তুমি প্রুফ করছো এরকম নোংরা তর ভিডিও বানিয়ে, ক্রিঞ্জ মার্কা সব ভিডিও যেগুলো বিষাক্ত ছেলেরা অলরেডি বানাচ্ছে, তুমি তাদের লেভেলে নেমে তুমি এরকম ভিডিও বানাচ্ছ, তোমাকে লোক ক্রিটিসাইজ তো করবেই। আমি ভিডিওতে একটা খুব পপুলার কথা বলি, যেটা আমি রোস্টিং ভিডিওতে বলে থাকি, যে একটা ফিল্ডে তোমাকে এগোতে হলে তোমাকে যারা তোমার নিচে যারা ভালো কাজ করছে তাদের সাথে তোমাকে লড়াই করতেই হবে ভাই। আমি কম্পিটিটর, তুমি আমার ইন্সপিরেশন নাও, আমি তোমার কম্পিটিটর। তুমি যেই জনরাটা তুমি গ্রো করাচ্ছ, আমি কিন্তু সেই জনরার একটা পার্ট। তুমি কমেডি ভিডিও বানাচ্ছ, আমি কমেডি ভিডিও বানাচ্ছি, আমি তোমার লেভেলে এগোচ্ছি। অডিয়েন্স বেস এক না হতে পারলে আমার ভিডিওর কোয়ালিটি কিন্তু এক লেভেলে এগোচ্ছে। আমি কথাবার্তাও কিন্তু ওরম টাইপেরই বলছি যাতে দুটো ম্যাচিওর মানুষ আমার কাছে আসে। এবং আমি ভেরি অনেস্ট, আমি সবসময় চাই যে আমি না ওই একগাদা গরু নিয়ে আমি ঘর তো সামলাতে চাই না। আমার 10টা গরু থাকবে, 10টা গরু আমাকে দুধ দিক, আমি হ্যাপি। তো আমার অডিয়েন্স বেস আমার কাছে 3000 থাকুক, 3000-এর মধ্যে থেকে আমাকে 500 মানুষ আমাকে সাপোর্ট করুক, আমি হ্যাপি। ওই 500টাকে 5 টাকা কিভাবে নিয়ে যেতে সেটা আমার উপর ছেড়ে দাও, আমি নিয়ে যাব। আমি যখন বড় গলা যখন বলেছি বাংলাকে আমি ভালো জায়গায় নিয়ে যাব, আমি নতুন কন্টেন্ট আনবো বাংলাতে, সেটা আমি প্রুফ করেছি। আমার এডুকেশন দেখো, এডুকেশন 2 দেখো, নেশা ছেড়ে দাও পার্ট 2 দেখো, তারপরে আরো এরকম অনেক ভিডিও আছে। তুমি নেশা ছেড়ে দাও পার্ট 2টা দেখার পর আমাকে বলো তো যে এটা একটা 3000 চ্যানেলের ভিডিও কিনা। তুমি আজকেই দেখো, এই ভিডিওটা শুট হয়ে যাবে, তুমি রাত্রেবেলা আজকে তুমি তোমার ভাই মিলে দুজন মিলে দেখো নেশা ছেড়ে দাও পার্ট 2 বলে একটা ভিডিও আছে। তুমি ভিডিওটা সাবস্ক্রাইবার দেখবে না আমার, ওটা বন্ধ রেখে তুমি শুধু ভিডিওটাকে দেখো। দেখো তো ওই ভিডিওটা কত মিলিয়নের বা কত লাখের চ্যানেল ডিজার্ভ করছে ওই ভিডিওটা, আমাকে তারপরে বলো ইনবক্সে, তারপরে আমি তোমাকে বলবো, বুঝলে? তো এই যে জায়গাটা, আমার কাছে কিছু নেই, আমি একটা ভালো কোয়ালিটির ভিডিও আমাকে শুট করতে হলে আমি বাপুল আমার বন্ধু, আমি ওকে ফোন করি, ভাই আয় এরকম একটা ভিডিও শুট করার আছে, কারণ আমার কাছে কোয়ালিটি আমি দিতে পারবো না। কারণ বাপুলের কাছে একটা কোয়ালিটির ক্যামেরা রয়েছে, A7C রয়েছে, যেটাতে আমরা বাইরের প্রজেক্ট, বড় প্রজেক্ট হলে আমি ওটাতে আমরা শুট করি। আমি কিন্তু পারবো না, কিন্তু বঙ্গের কাছে সেট আপ রয়েছে, ও চাইলে শুট করতে পারে না, বেরিয়ে প্রোডাকশনে বেরোতে পারে না, ও বাইরে প্রোডাকশনে বেরিয়ে কি ভিডিও শুট। তুমি যে কথাটা বলছো না, হুম, এটা তো নিজের পার্সোনাল জিনিস। মানে কি জানতে চাও? মানে আমি বলতে চাই যে ওর তো একটা পার্সোনাল চয়েস, যে ও কতটা কি করবে আর কি করবে না। এটা যদি বলছো তুমি বলে দিলে তো সেটা তো ওর নিজস্ব বিষয়। এবার তারা চেঞ্জ করবে কিনা সেটা তাদের ব্যক্তিগত। এবার তোমার মনে হয় আমি সেটাকে ক্রিটিসাইজ করবো কিনা সেটা আমার ব্যক্তিগত। তুমি আজকে বঙ্গাই যে এ কেমন সিনেমার উপর যে সে সিরিজ বের করছে, সে কোন সিনেমাগুলোকে ক্রিটিসাইজ করে? যেগুলো খিল্লি মার্কা, দেখেছো এই যে লাস্টে যে কেমন সিনেমা বেরোলো, সেটা সিনগুলো খিল্লি মার্কা। তো ও যখন একটা সিনেমাকে ক্রিটিসাইজ করতে পারে, তাহলে সেটা সিনেমাটা পাবলিশ, তুমি কিছু সেই সিনেমাটাকে তোমার দুটো মতামত জানানো তোমার রাইট আছেই। ঠিক ওর ভিডিও সেম ভাবেই দেখো না। ও যদি কেমন সিনেমাকে যদি ক্রিটিসাইজ করতে পারে, তাহলে আমি কেন ওর ভিডিওকে ক্রিটিসাইজ করতে পারবো না? কারণ ওটাও তো ভাই সোশ্যাল মিডিয়াতে আপলোড, ওটা সিনেমা আর ওটা ভিডিও বলে কি দুটোর মধ্যে ডিফারেন্স হয়ে গেল? একদমই নয়। তাহলে তুমি এটা পপুলারিটির জন্য করোনি না? হ্যাঁ, এবার তুমি মানো যে এটা আমার পপুলারিটি বেড়েছে, এটা আমি অ্যাকসেপ্ট করি যে আমার অডিয়েন্স বেস বেড়েছে, এটাও আমি অ্যাকসেপ্ট করি যে এরপরে আমার যে ওর বঙ্গাই ভিডিওর পর থেকে তুমি যদি আমার ভিডিওর প্রত্যেকটা ভিডিও যদি ভিউয়ারশিপ দেখো প্রচুর অনেক বেশি, আমার চ্যানেলের গ্রোথ যদি দেখো প্রচুর বেশি। তো আমি এটা মানি যে অনলাইনের কোনো তুমি জিনিসকে তুমি যদি ক্রিটিসাইজ করো সেটা তোমার ফুল রাইট আছে, কারণ সেখানে তুমি যদি মা বোন তুলে গালাগালি করো ভাই, সেটা তোমার রাইট নেই। তোমাকে আমি ডিফেমেশনের কেস দিতে পারি, তোমার নামে পুলিশ কেস করতে পারি। এদিকে তো তুমি দেখছি গৌরবদার সাথে ছবি দাও। গৌরবদা আমার নিজের খুব ক্লোজ হয়, তাই গৌরবদাকে আমি গৌরব তফাদার হিসাবে তো দেখি না, গৌরবদাকে আমি আমার দেখি আমার নিজের দাদা হিসেবে। তুমি দেখো না, আমি দেখি তো। হ্যাঁ, এই বিষয়ে তুমি কি জানতে চাও? হ্যাঁ, আমি বিবিবঙ্গে দেখছি যে গৌরবদার সাথে আছে, গৌরবদার সাথে তুমি আছো, ছবি দিচ্ছ, ট্যুর দিচ্ছ, দিচ্ছ তো, তুমি কমিউনিটিতে পোস্ট করো, ইনস্টাগ্রামে পোস্ট আছে, এটাও তো একটা পপুলারিটি। এটা আমি যে তোমাকে বললাম না তুমি বললে না, আমি বলছি যে আমি দেখছি তো বিবিবং, বাহ
খুব সুন্দর। হ্যাঁ, এটা তোমার চোখে হয়তো আমি ওরকম হতে পারি যে আমি গৌরব তপাদারের সাথে মিশছি। যদি তাই হয় তাহলে তুমি তো সোশ্যাল মিডিয়াতে আপলোড করছো না। হ্যাঁ করছি, কারণ আমি আমার বন্ধুদের সাথে যেরকম ছবি আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারি, সেরকম ভাবে সে যখন আমার এখন দাদা হয়ে গেছে, তার বাড়ির সবকিছু রাইট আমার কাছে থাকে। গৌরবদা বাড়িতে না থাকলে আমি গৌরবদা বাড়ি থেকে আমি চলে যেতে পারি না বলে, কারণ সেখানে জেঠু জেঠি সে আমার আপন জেঠু জেঠি হয়ে গেছে। মানে তাকে আমি আর গৌরব তপাদারের বাড়িতে সেটা হয়তো আমি যাই না, সেখানে আমি আমার দাদার বাড়িতে যাচ্ছি, দুপুরে যাচ্ছি, জেঠিকে ফোন করে বলেছি জেঠি দুপুরে আসি, রান্না করে রেখো, এরকম সম্পর্ক। সেখানে তাকে আমি গৌরব তপাদার হিসেবে দেখবো? কখনোই নয়। তাকে আমি তার সাথে ছবি ছাড়ছি দাদা হিসেবে। এবার তাকে যদি আমি ইনস্টাগ্রামে কোলাবরেশন দিয়ে ফটো ছাড়ি, তার ফলোয়ার এসে যদি আমার ফটোতে লাইক করে, সেটা আমার দোষ নয়, সেটা তারা পছন্দ কিছুটা করছে। তো আছে প্রান্তিক। না একদমই নয়, আমার তো না, কখনোই না। তোমার একটা সময় কিন্তু গৌরবদার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল ফার্স্ট গৌরবদা আমার ভিডিও দেখে। গৌরবদা আমার একটা ভিডিও দেখেছিল ফেসবুকে, সেখানে গৌরবদা আমি ঢুকবো এই জিনিসটা, কিন্তু মাঝে মাঝে মনে হয় না যে ওর মেটেলে দেখি না, কখনোই দেখি না ওটা। কারণ আমি যদি দেখতাম তাহলে আমি গৌরবদার সাথে কখনো ঠিক কিছু না কিছু নিয়ে আমি আমার নিজস্ব কাজ নিয়ে আমি ডিল করতাম। আমি ভাইকে সাথে আলোচনা করেছি যে বিবি বং যে আজকে গৌরবদার সাথে কাজ দেখতে পাচ্ছি, না আমি জানি না ওর বয়স কি আছে না আছে, কিন্তু আমি গৌরব তপাদার হিসাবে, আমি অ্যাজ এ ক্রিয়েটার হিসাবে আমি তাকে দেখেছি। গৌরব তপাদারের সাথে বিবি বং বা প্রান্তিক মজুমদার এত দিন ধরে বন্ধুত্ব, কিন্তু একটা পডকাস্ট করলেই কিন্তু আজকে বিবি বং অনেকটা উঠে যেতে পারে। কিন্তু ভাই দেখ কিন্তু করছে না, কি বোকা নাকি আমি জানি না। আমার কাছে এটা প্রশ্ন ছিল, আশা করি আমার কথাটা বুঝতে পারছো। আমি কিন্তু কোনো রকম মানে ইনসাল্ট তোমাকেও করছি না, ওনাকেও করছি না, ঠিক আছে? কিন্তু এটা আমি ভেবেছি, আমার ভাবনাটা কি কোনো জায়গায় ভুল? দেখো এবার ডিপেন্ড করছে যে পডকাস্ট যদি আমি গৌরবদার সাথে করি, কি নিয়ে করবো? ভৌতিক নিয়ে করবে? কেন ভৌতিক নিয়ে করবো? কারণ আমার তো নিজের তো রয়েছে তো পডকাস্ট। আমি শুধু বাংলা র্যাপের উপর পডকাস্ট করবো। আমি যে বাংলা র্যাপের উপর পডকাস্ট করছি, আমি গৌরব তপাদারকে যে আমি ফিচার করবো শুধু একটা পার্টিকুলার, আমি যদি জনরে চেঞ্জ করি তাহলে তো আমার দরকারে গিয়ে করলাম, তাকে নিলাম। কেন করবো? দাদা আমার আপন, গৌরবদা আমার নিজের। হ্যাঁ আমি আমার সত্যি বলতে আমার ইউটিউবে সব হেল্প গৌরবদা করে। হেল্প বলতে আমি ধর কিছু জানলাম, এই যে তোমার পডকাস্টে আমি আজকে আসলাম, গৌরবদাকে কিন্তু বলেই এসেছি এবার আমরা চ্যানেলে যাচ্ছি, কি বলবো, সে আমার খুব খুশি হয়, বলছে খুব ভালো, অল দ্য বেস্ট, ভালোভাবে আস্তে আস্তে ধীরে সুস্থে কথাবার্তা বলিস। এরা ধীরে সুস্থে কথাবার্তা বলছি। ইভেন মাঝে মাঝে গৌরবদা এই পডকাস্টটাও দেখবে। আমি এসেছি যখন সে নিশ্চয়ই দেখবে। আমি গ্ল্যাড যে আমি, ঠিক আছে, মানে আমি একটা জনকে মানে আমার সামনে গেস্ট হিসেবে এসেছে, হ্যাঁ, এবং যে দেখবে সে একজন মানে বিশাল বড় আমাদের বেঙ্গলি কমিউনিটি, মানে ইউটিউব কমিউনিটিতে একটা নাম, প্রেত কথা থেকে মোটিভেশনাল স্পিকার থেকে আমি শুনি, তার সবকটাই আমি শুনি। মানে তোমার সাথে তোমাকে দেখার আগে কিন্তু আমি ওনাকে দেখি। অবশ্যই, আমি তো রিসেন্ট ওনার গানও আমি শুনেছি, অনেক অ্যালবামও গানে শুনেছি। আমি তো রিসেন্ট ইউটিউবে এসেছি, আমার তো খুব একটা বেশি বছরের এক্সপিরিয়েন্স নয়। তাও মানে তার কাজ আমার খুব ভালো লেগেছে এবং তোমার কাজ ভালো লেগেছে। আর আমার একটা জিনিসে, আমার কিছুদিন আগে একটা প্রচুর বড় কন্ট্রোভার্সি হয়েছে। বলো। বিশাল বড় কন্ট্রোভার্সি। এখন তো লোকজন অ্যাকসেপ্ট করে নিয়েছে যে প্রান্তিকের দিক থেকে কোনো ভিডিও আসছে মানে সেটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও হবে। ভাই আমার নিজস্ব কোনো মান সম্মান না, আমি তো জানি এক্সপোজ বয়স তুমি একটা। এই না এই বাবা এসব কি বলছো, এসব বলো না ভাই। আমার চ্যানেলের নাম নিয়ে আমি একেই পিটি খাই, কেনই না চ্যানেলের নামটা রাখলাম। আমি চেঞ্জ করতে পারি কিন্তু পারবো না, কারণ এটা আমার ট্যাগ হয়ে গেছে। তো তুমি যার সাথে এখন তোমার দাদা, মানে মাদার ফ্রম আনাদার ব্রাদার্স এরকম একটা এনি টাইম, তার পার্সোনাল লাইফ নিয়ে অনেক কথা হয়েছে, এবং যে কথাগুলো না মানে আমার ব্যক্তিগত বিষয়, অ্যাজ এ ইউটিউবার আমি কারো পার্সোনাল অ্যাটাকে আমি যাই না। তুমি যখন কাজ করছো তার পার্সোনাল অ্যাটাক নিয়ে তুমি কোনোদিন কথা বলোনি, কিন্তু আমাদের যে সমাজ তার মতো একটা মানুষকে যা তা বলেছে, যা তা মানে খুবই বাজে। রেজিস্ট্রি ডান, দেখেছো তো? আমরা ছিলাম সরি ছিলে তো, কি বলবে এই জিনিসটাকে? দেখো যারা করেছে এটা তাদের নিজস্ব মেন্টালিটি, এখানে আমি কি বলতে পারি? এখন আমি কি তাদেরকে কি মারধর করবো যে কেন করেছিস? তুমি যখন অনলাইনে যখন তুমি কোনো কিছু করছো, যেমন যখন গৌরবদা যখন আগের যে এক্স ছিল তার সাথে ভিডিও বানিয়েছে এবং মানুষ তাদেরকে দেখেছে একসাথে, তো রিসেন্টলি যখন হঠাৎ করে যখন তারা একটা অন্য মানুষকে দেখছে, তখন হয়তো কোনো কারণের জন্য সেই জিনিসটা তারা অ্যাকসেপ্ট করতে পারেনি, কারণ তারা গৌরবদার ওই পার্সোনাল লাইফটা তারা দেখেনি। তারা দেখেছে সোশ্যাল মিডিয়াতে সে কতটুকু সে শেয়ার করেছে এক্সের সাথে। এবার তারা ওইটুকুর মধ্যেই তারা সীমিত। পার্সোনাল লাইফে কি ক্যাচাল হয়েছে বা পার্সোনাল লাইফে তাদের যাই হয়ে থাকুক না কেন, ক্যাচাল বললাম সরি তার জন্য, ক্যাচালটা নয়, তাদের পার্সোনাল লাইফে যা হয়ে যাক না কেন সেটা কিন্তু তারা দেখেনি, কারণ তারা পার্সোনাল লাইফ তখন শেয়ার করেনি যে
ওই টাইমে ধাপটা যে কিসের ওপর দিয়ে গেছে আর কি, সেই টাইমটা তারা তারা শুধু দেখলো এই এই একটা মেয়ে ছিল, হঠাৎ করে কেটে একটা মেয়ে চলে আসলো, তারা ব্যাপারটা একসেপ্ট করতে পারেনি। ওইখানেই হয়ে গেছে বাওয়াল, ওইখানেই হয়ে গেছে সব মিম। ইভেন আমরা যখন এঙ্গেজমেন্টের আমরা স্পটেই রয়েছিলাম, তখন পরের দিন থেকে আমরা দেখছি এরকম প্রচুর মিম হচ্ছে। ইভেন আমরা দেখতে পাচ্ছি, আমাকে ইভেন অনেকে টেক্সটও করেছে যে আগের গৌরবদার আগের এক্সের কি হলো। আমি কাউকে রিপ্লাই করিনি, কারণ আমার কোনো রাইট নেই এখানে রিপ্লাই করার। তার নিজস্ব লাইফ, তার নিজস্ব চয়েস, সে কার সাথে থেকে সুখী হবে। দেখো আজকে সে গৌরব তপদার বলে সে যার সাথে ছিল তার সাথে থাকতে হবে এমন কোথাও লেখা নেই। আজকে তুমি যেমন মানুষ, আমি যেমন মানুষ, সেও ঠিক ওরকমই একটা মানুষ। তুমি যদি এখন যদি তোমার গার্লফ্রেন্ডের তুমি যদি স্যাক্রিফাইস না করতে পারো, বা তোমার গার্লফ্রেন্ডের কোনো কারণে তোমার যদি রিয়েল মানে নর্মাল লাইফে সোশ্যাল মিডিয়াকে এখান থেকে পুরোপুরি সরিয়ে দাও, হ্যাঁ, এই গৌরব তপার ট্যাগটাকে পুরোপুরি সরিয়ে দাও, গৌরব তপাদার ট্যাগটাকে তুমি পুরোপুরি সরিয়ে দিয়ে তুমি একটা নর্মাল মানুষের মতো ভাবো। তুমি তোমার মানুষটার সাথে তুমি সুখী নেই, তুমি কোনো কারণের জন্য তুমি পারছো না থাকতে, তুমি কি সে মানুষের সাথে তুমি থাকতে পারবে? কম্প্রোমাইজ করে থাকাটা কিন্তু থাকা নয়। তুমি এখন যদি সোশ্যাল মিডিয়ার জন্য তুমি যদি তোমার অডিয়েন্সকে ধরে রাখার জন্য তুমি যদি তোমার গার্লফ্রেন্ডের সাথে কম্প্রোমাইজ করে থাকো, ভাই এটা তো পুরোপুরি তুমি ওদের ওদের কাছে নিজেকে বেঁচে দিচ্ছ। তোমার নিজের লাইফে তুমি সুখী নও, তোমার অডিয়েন্সের জন্য তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে ঠিক রাখবে যেন তুমি দুজনেই সুখী নও। সেটাও একটা পার্সোনাল লাইফের একটা মেন্টালিটি নিয়ে ভেবেছে যে আমি এই মানুষের সাথে থাকলে আমি সুখী হতে পারি। প্রিয়াঙ্কাদির সাথে এখন গৌরবদা রয়েছে এবং প্রিয়াঙ্কাদি খুবই ভালো মানুষ, তো তারা মনে করেছে তারা একসাথে ভালো থাকতে পারবে, তাই তারা থাকছে। কিন্তু গৌরব তপাদার লাস্ট যে ভিডিওটা দিয়েছিল, যে দুজন মিলে যেটা দুজন মিলে যে ভিডিওটা চ্যানেল দিয়েছিল, থেকে এসেছিল, খুব দরকার ছিল তার মনে হচ্ছে সেটা, এখানে আমি বলার কেউ নয়। না, আমি অ্যাজ এ ক্রিয়েটর জিজ্ঞেস করছি। যদি দরকার যদি মনে করো তাহলে মানে গৌরবদাকে নিয়ে তো অনেক মিম হয়েছে, অনেক নিউজ চ্যানেল তাদেরকে কভার করেছে আর্টিকেলে, এবং অনেক রোস্টাররাও তাকে নিয়ে উল্টোপাল্টা বলেছে। প্রচুর প্রচুর। পয়েন্টটা কোথায়? তুমি উল্টোপাল্টা বলো, কিন্তু তুমি মেয়েটার নামে কি সব বলেছো সেটাকে তুমি একবার দেখেছো? দেখেছি। কেন বলেছো? ওটা কি তোমার বলাটা উচিত হয়ে যায়? তাকে কেমন লাগছে সেটা তোমার বলার কোনো রাইট নেই, বিশেষ করে একটা মেয়ের ক্ষেত্রে। ও চাইলে তোমার নামে এমনি কেস করে দিতে পারতো। তুমি একটা মেয়েকে তুমি ওপেন মানে ক্যামেরায় তুমি সোশ্যাল মিডিয়াতে একটা ওরকম টাইপের কথাবার্তা বলছো, আমি এখানে বলতে চাই না, আমি ওদের মতো অশিক্ষিত নই, আমি বলতে চাই না ওরকম টাইপের কথাবার্তা। তুমি ওরকম টাইপের কথাটা বলছো, তোমার মেন্টালিটি কিরকম হতে পারে? তুমি একটা ক্যামেরা অন করে বলছো একটা মেয়ে এরম এরম এরম, ভাই তুমি পারবে ওটা বলতে? আমার তো মনে হয় না তুমি পারবে বলতে। একটা যেন শিক্ষার একটা অভাব। অবশ্যই শিক্ষার একটা অভাব না হলে তো এগুলো হয় না। এবং কিন্তু এই শিক্ষা কিন্তু মানে বই পড়ার শিক্ষা না, না না, এটা তোমার প্যারেন্টিং শিক্ষা। এটা তোমার তুমি কোন কালচার থেকে তুমি বিলং করছো, একদম। তুমি কাদের সাথে মিশছো, তোমার আশেপাশে তোমার কি হচ্ছে, সেখান থেকে তুমি এটা শিক্ষা পাচ্ছ। এটা মনে হয় না যে আমাদের মানে আমাদের পশ্চিমবঙ্গে কাজবাজ নেই বলে মানুষ এই সব কাজ না না, পশ্চিমবঙ্গে কাজ কোথায় নেই? পশ্চিমবঙ্গে প্রচুর কাজ আছে, কাজ তোমায় খুঁজে নিতে হবে। সবসময় যে অফিসেই আজকে ভালো পড়াশোনা করে অফিসেই কাজ পাবো এমনটা তো নয়। তুমি চাইলে নিজের ট্যালেন্ট বের করো না। জানো এটা কিন্তু খুব মানে এটা সত্যি কথা যে প্রত্যেকটা মানুষের নিজের মধ্যে একটা নিজস্ব একটা ট্যালেন্ট থাকে, সেটা তোমাকে বের করতে হয়। আজকে আমি 4 বছর আগে ইউটিউব করার আগে অব্দি আমি খুব একটা সাধারণ নর্মাল মানুষ ছিলাম, খুবই বাচাল, ঘুরে বেড়াতাম, লাইফ ইউই কাটছে, ঠিক আছে, বেশ এদিক ওদিক ঘুরছি। কিন্তু আমি কোনো ভাবতে পারিনি যে আমি ইউটিউব করে অ্যাটলিস্ট মানে কোনো মানুষ আমাকে ইনভাইট করছো, যেমন তুমি, যেমন দুটো মানুষ আমাকে এখন একটা অন্য নজরে দেখছে, এই আমি কখনো ভেবেছিলাম? 4 বছর আগে অব্দি কখনো ভাবিনি। হ্যাঁ, আমার ফটোগ্রাফি আমার একটা শখ ছিল, আর প্রথম থেকে ফটোগ্রাফি নিয়ে আমি খুবই মানে প্যাশনেট ছিলাম ব্যাপারটাকে নিয়ে, যে এটা আমার বেশ ভালো লাগে, ফটো তুলতে ভালোবাসতাম, এই ব্যাপারগুলো আমার মধ্যে ছিল। ওই ক্রিয়েটিভিটি যেটা তুমি বললে, আমার রুমটা একটু অন্যরকম, তো আমি আমার রুমটা পুরো গ্রাফিক, পুরো ডিজাইনটা আমার নিজেরই করা, পুরো রুমটা আমার নিজের হাতে বিল্ড করা, তো এই আর কি টুকটাক। এবং তুমি যদি হ্যাঁ বলো, গৌরবদারটা আমি শেষ করে নিই। হ্যাঁ, তো গৌরবদার যে ভিডিওটা বানিয়েছে সেটা বানিয়েছে ওই পারপাসই, এবং সেটা কেন বানিয়েছে সেটা আমার এখনো অব্দি জানা হয়নি। আমি যতদূর দেখে বুঝলাম যে খারাপ লাগা হবেই, কারণ একটা কথা আমার গৌরবদার খুব ভালো লেগেছিল, যে আমি মোটিভেশনাল স্পিকার হই, প্রেত কথার কথা বলি, ভৌতিক কথা বলি, যা ইচ্ছা বলি, কিন্তু শেষে গিয়ে আমি একটা মানুষ। অবশ্যই আমি যখন কানে এটা শুনি যে আমার মাকে, আমার বাবাকে বা আমার বোনকে একটা বাজে কথা, বা আমাকে আমার যে পাশের স্ত্রী তাকে যখন একটা বাজে কথা বা একটা যেভাবে হোক তাদেরকে পৌঁছেছে তাদের কাছে, সেই জিনিসটা সে নিতে পারেনি। অবশ্যই আরে পাওয়া যায়, খুবই ন্যাচারাল এটা না, খুবই ন্যাচারাল। আজকে তুমি সোশ্যাল মিডিয়ায় কি করছো, সেই সোশ্যাল মিডিয়ার সেই কারণে তোমার বউকে যদি রামপাট যদি লোকজন এরকম উল্টো পাল্টা ট্রান্সজেন্ডার এইসব বলে, ভাই আমি বলতে সরি, আই এম সো সরি, এরকম টাইপের আমার বলার দরকার নেই,
এরকম যদি বলে ভাই তুমি কি অ্যাকসেপ্ট করতে পারবে? আমি যদি আজকে ইউটিউবার না হতাম না, যদি আমি নর্মাল লাইফ আমার, আমি এত সাধারণ ছিলাম, আমার বউকে বলতো আমি তো মেরে দিতাম, আমার সামনে যদি কেউ বলতো আমি তো ভাই ঝামেলা বাঁধিয়ে দিতাম। কিন্তু সে ঝামেলাটা করতে পারবে না, কারণ তার একটা ফেম রয়েছে, তার একটা পপুলারিটি রয়েছে, তার একটা হিউজ অডিয়েন্স বেস রয়েছে, সে সেটা কখনোই করতে পারবে না। সে জবাবটা ভিডিও থ্রু দিয়েছে, তার যতটুকু ক্যাপাসিটি রয়েছে সেটুকুর মধ্যে সে ওইটুকু প্রোভাইড করেছে। সিম্পল। এখানে তুমি যদি ঘুরিয়ে কোনো রিটার্ন কোয়েশ্চেন করো যে কেন করেছে, এটা আমি বলতে পারবো না, স্বাভাবিক কারণ সেটা তার নিজস্ব পার্সোনাল চয়েস। আরেকটা জিনিস, এখান দিয়ে বেরিয়ে যায়, শিওর, কিন্তু গৌরব তবাদারই থাকবে। ওকে, রেডিও মির্চিতে একটা ছোট ক্লিপ এসেছিল। ও ভগবান, এই একটা ফ্রেন্ডস এফএম এ গৌরব দা, এই একটা ফ্রেন্ডস এফএম এ বলার পর মানুষজন বলছে, একটা মেয়ে আমাকে বলছে, আমি নামে বলছে কতটা তেল মেরেছে সেই ছেলেরা। মানে আমাদের রোস্টিং কমিউনিটির মধ্যে একটা গ্রুপ আছে এরকম, যারা ছোট গ্রুপ, যারা আমি কিন্তু ওদের টাইম থেকে একসাথে ইউটিউব করতাম। আনফর্চুনেটলি, লাকিলি আমার চ্যানেলটা একটু তাড়াতাড়ি গ্রো করে যায়, তারা ওই জায়গাটাতেই স্টে করে। এটা আমার কিন্তু অহংকার নয়। তো তারা না এখন আমার মধ্যে একটা হিংসা চলে এসছে, যে প্রান্তিক আরো বড় বড় ইউটিউবারদের সাথে মিশছে, সারাদিন থাকছে। প্রান্তিক কতটা কি কোম্পানির তেল ইউজ করে এই জায়গাটা অ্যাচিভ করতে পারে ভাই? আমি কোনো তেল না ভাই, এটা ভালো কাজের উদাহরণ এগুলো। হ্যাঁ, মানে আজকে ভালো কাজ এত লোকের বড়, মানে উনি কিন্তু তোমারটা বললো, তোমারটা খুবই কম সাবস্ক্রাইবার, বাদ বাকি দুটো যেটা বললো উন্মেষ দা, আর এটা হচ্ছে সাপ রেস্কিউ করে যে দাদাটা, ওই দাদাটা সমীরণ দা, আর উন্মেষ গাঙ্গুলি। উন্মেষ দা হচ্ছে বিএমএস এর ওনার, বাঁকুড়া মিমস শর্টস। আর তোমার নামটা প্রথমে নিয়েছে। হ্যাঁ, খুব ক্লোজ বলে এটা নিয়েছে নাকি? মানে এটা তোমাকে বলতে এটা গৌরবদার। আমি দেখো গৌরবদার কাছাকাছি যেতে পারবো কিনা ভবিষ্যতে জানি না, দেখা হবে কিনা আমি জানি না তার সাথে। তো তাকে তো আমি জিজ্ঞেস করতে পারবো না, সে সাহসটা নেই। সে আমার নামটা প্রথমে কেন নিয়েছে এটা আমি ঠিক বলতে পারবো না। তোমাকে তো আজকে কিছু না কিছু আমি জানি না, ভেরি অনেস্ট, আমি বলতে পারবো না। সে হয়তো সে অবশ্যই, আমি দেখবে আমার চ্যানেলে ওই পোস্ট এখনো পিন করা রয়েছে আমার প্রোফাইলে। ইভেন ওটা যতদিন আমার 100K হচ্ছে, আমি কথা দিলাম যতদিন আমার 100K হবে আমি ততদিন ওটা আমি ওই জায়গাটা রেখে দেবো, কারণ ওটা আমার খুব ভালো লেগেছে। কারণ সে আজকে আমার ক্লোজ দাদা বলে নয়, সে যখন আজকে একটা ওরকম জায়গায় কাকে বসাতে চাও সেই জায়গায়, সে যখন প্রথমে যখন আমার জায়গাটার নামটা নিয়েছে, এবং ভেরি অনেস্ট, গৌরবদা আমাকে সামনাসামনি খুবই অ্যাপ্রিসিয়েট করে, সবসময় সাপোর্ট করে, এবং সবসময় বলে যে তুই অনেক দূর যাবি ভাই। আমাকে সবসময় কথাটা বলে যে তুই বহু দূর যাবি ভাই, তুই যেরকম মানে কোয়ালিটির কাজ করিস বাংলা ইউটিউবে খুব কম আছে এরকম। তো সেইখানে আমি অনেকটা মানে আরো সাহস পাই, লাকি মনে করি। এবং আমি খুবই লাকি মনে করি, ফার্স্ট অফ অল আমি খুবই লাকি মনে করি যে আমি গৌরবদার মতো একটা দাদা পেয়েছি। আমি আগেও বললাম, আজকে যদি সে যদি ফেম না থাকতো, তাহলে ফেম না থাকলে তার সাথে আমার যদি সম্পর্ক থাকতো, আমি অবশ্যই তাকে ভালোবাসতাম সমানভাবে। কারণ আমার যারা বন্ধু বান্ধব আছে, যারা আমার সাথে মেশে, তারা অবশ্যই জানে যে আমি মানুষের সাথে কিভাবে মিশি, এবং তারা আমাকে যারা ভালোবাসে তাদের জন্য আমি অনেক কিছু যতটা পারি আমার সামর্থ্য, এবার আমি যদি না পারি সেটা কেন করতে হবে ভাই, আমি পারবো না। আমার যতটা সামর্থ্য ততটা আমি হেল্প করি। আমার যদি কাউকে যদি ফেম দেখে আমার যাদের সাথে মিশতে হতো, তাহলে আমি নতুন আর্টিস্টদেরকে আমি সাপোর্ট করতাম না। এই যারা র্যাপার, যারা নতুন র্যাপ করছে, এটা ফার্স্ট টাইম বললাম, তাদের অডিয়েন্স বেস আমার থেকেও কম, 1000-1200। তাদেরকে আমার চ্যানেলে নিয়ে কি লাভ হচ্ছে? কোন লাভ কি হচ্ছে? উল্টে আমার তো মনে হয় আমার জন্য তাদের লাভ হচ্ছে, কারণ দুটো মানুষ, আমার অডিয়েন্স দুটো মানুষ তাদের কাছে যাচ্ছে। তো আমি তো ওরকম মেন্টালিটি ক্যারি করি না। আমি তো আগেও বললাম, গৌরবদার সাথে আমার যদি মিশতে হতো, আমি পার্সোনালি গৌরবদাকে ডাকতাম, এদিক ওদিক ডাকতাম, চলো দাদা একটু ঘুরে আসি, দাদা এরকম একটা ভিডিও করি, সারাদিন মাথা খেতাম। আমরা কি মাথা খাই জানো? দাদা চলো একটু ঘুরে আসি, গাড়ি বের করো, চলো দাদা একটু ঘুরি, একটু এইখানে যাই, একটু অনেক ঘুরে আসি। না তো ভোলসওয়াগন আছে, আমরা একটু নিউ টাউন যাই, আমরা একটু হাওয়া খেতে বেরাই, আমরা একটু ঘোরাঘুরি করতে পছন্দ করি। গৌরবদা আমার বার্থডেতে আসে, এরকম হয়। তো ওরকম কোনো ব্যাপার নেই। জেঠিমার বাড়িতে আমরা জলের বোতল ভরে দিই, ঝাড় খাই, মানে জেঠিমা প্রচন্ড ঝাড়ে, মানে বিশেষ করে আমাকে তো প্রচুর ঝাড়ে, মানে ঝাড়ে খেতেই থাকি সারাদিন জেঠির কাছে। আমি কিছু না কিছু, আমার খুব ভালো লাগে জিনিসটা, কারণ জেঠি যাই করুক না কেন, সে প্রত্যেকটা মানুষকে খুব নিজের আপন ছেলের মতো ভালোবাসে। মানে গৌরবের ভাই মানে সে আমার নিজের ছেলের মতো নেই। তুমি কত বড় ইউটিউবার আমার দেখা দরকার নেই ভাই, তুমি আমার বাড়িতে আসছো, তুমি আমার নিজের ছেলের মতো ট্রিট করবে। জেঠু অসাধারণ লোক, জেঠিমা তো ছেড়ে দিলাম, জেঠিমা আমাকে প্রচন্ড ভালোবাসে, খুব খুব বকা দেয়, খুব ঝাড় দেয়, আমি তো উঠতে উঠতে ঝাড় খাই, ঠিক আছে? আমার খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি তাদেরকে। তোমার যে একটা খামতি আছে, যেটা বঙ্গায়ের তুমি বলছিলে যে উনি রিপ্রেজেন্ট করতে পারে, যদি করতে পারে, গৌরব তবাদার কি করে? গৌরবদা রিপ্রেজেন্ট অবশ্যই করে, কারণ গৌরবদা নতুন জিনিস করছে, যেমন হররের উপর পডকাস্ট প্রথম কিন্তু গৌরবদাই শুরু করে।
তারপরে যেসব হরর পডকাস্ট দেখছো তারপরে আসে আমি পডকাস্টের কথা বলছি না, মানে রিপ্রেজেন্ট। দেখো রিপ্রেজেন্টটা Represent কিরকম ভাবে, মানে রিপ্রেজেন্টের না কোনো রকম কোনো ওরকম মানে ব্যাখ্যা নেই। রিপ্রেজেন্ট মানে তুমি কিরকম ভাবে জিনিসটাকে তুমি আমি একটা- বলতে শোনো, বলো। তুমি আমাকে যেটা বললে কিছুক্ষণ আগে বঙ্গাইয়ের ব্যাপারে, যে ও রিপ্রেজেন্ট করে বেঙ্গলকে, গৌরব তপাদারও কিন্তু করে। হ্যাঁ অবশ্যই করে। তিনি কি করছেন তোমার কাছে, কি করলে মানে এখন বর্তমানে তিনি কিভাবে রিপ্রেজেন্ট করছে নিজের বেঙ্গলকে? যেমন খুব এক্সপেরিমেন্টাল কাজ করছে, যেমন প্রেত কথা এখন পুরো ভারতবর্ষের একটা নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম হয়েছিল স্পটিফাইতে। প্রেত কথার প্রচুর হিউজ একটা অডিয়েন্স রয়েছে। প্রেত কথা একটা এক্সপেরিমেন্টাল একটা হরর স্টেশন, যেটা তুমি সানডে সাসপেন্স আলাদা করলে যদি প্রেত কথাটাকে শুধু শোনো, ওখানে তুমি একটা অন্যরকম জোন পাবে। যেটা তুমি সানডে সাসপেন্সে কি হয় যে অনেক ক্রিয়েটিভ ভাবে জিনিসটাকে মানে হাঁটছে, পায়ের আওয়াজ এই ওই অনেক সাউন্ড ডিজাইনিং থাকে। কিন্তু প্রেত কথা হচ্ছে তুমি ওখানে একটা ঘটনা শুনছো, তুমি এটা মনে হবে যে তোমাকে একটা একজন গল্প শোনাচ্ছে। তারপরে আসি হরর পডকাস্টে। হরর পডকাস্ট যেমন ওটাকে নিয়ে কন্টিনিউ করছে, অনেক মানুষ ওখানে আসছে। তুমি কিন্তু ভুল বললে, একটা মানে- মানে গল্প না, ঘটনা শোনা। মানে ওইটা তো তার নিজস্ব চয়েস, পুরোটা যে বলতে হবে সবসময় এমনটা তো নয়। মানে আমি যদি একটা নর্মাল মানুষের মধ্যে বলি, তারপরে মোটিভেশনাল স্পিকার, যেটা গৌরব দা প্রথম থেকেই ওভাবেই তো পপুলারিটি এসেছিল তার। এছাড়াও পাশাপাশি সে মিউজিক নিয়েও কিন্তু কাজ করে। তার নিজস্ব একটা ব্যান্ড ছিল, তারা এখন খুব মানে তাদের সাথে মানে বন্ধুত্ব আছে, কিন্তু সেই ব্যান্ডটা সেভাবে এখন তারা একসাথে নেই। তারা মানে টুকটাক কাজ হয়, কিন্তু এখন গৌরবদার সাথে বাবানদা, অয়নদা এরা কাজ করে মিউজিকে। তো ওরা এখন তিনজন মিলেই মিউজিক নিয়ে কাজ করছে। তো এরকম ভাবেই তাদের চলছে। তো এই যে যে ডিফারেন্ট যে এই যে ব্যাপারগুলো দেখবে প্রত্যেকটাই কিন্তু খুব এক্সপেরিমেন্টাল কাজ। এই যে একটা গল্প শোনাচ্ছে তোমাকে ভূতের, এখানে কিন্তু ক্রিঞ্জ ব্যাপারটা নেই। এই যে পডকাস্ট করছে, এবারে ওখানে কোন মানুষ এসে সত্যি কথা বলছে, কোন মানুষ এসে মিথ্যা কথা বলছে, এটা তুমি ভাই কি করে বুঝবে? তাই না? বোঝা যায় তুমি যদি অ্যাজ আ অডিয়েন্স তুমি যদি দেখে যদি জাজ করো। তো এবার যে তোমার সামনে গল্প শুনছে পডকাস্টের মাঝখানে ধর পডকাস্ট করছে তোমার সাথে, এই ভাই তুমি মিথ্যা কথা বলছো, এই কাট পাই যাও, কেউ করবে তো না। পডকাস্ট বলছে, সে বলতে এসছে, সাবস্ক্রাইবার যারা রয়েছে ওরা মেল করে যে আমি পডকাস্ট বলতে চাই তোমার স্টুডিওতে, তারা আসে বলে এবং পুরোটা তারা শুট করে। এখন যদি ভাই বলে তুমি মিথ্যা কথা বলছো, বেরিয়ে যাও, এবং ওরা করবে কখনো? এবার অডিয়েন্স তারা জাজ করবে যে সেটা সত্যি ঘটনা না মিথ্যে ঘটনা। কিন্তু অডিয়েন্স সেটা শুনে মজা পাচ্ছে, সেটাই তাদের ফার্স্ট প্রায়োরিটি। গৌরব দা এগুলো শুনলে তো প্রথমে সিরিয়াস হবে, তারপর আবার হাসবে। কখনোই সিরিয়াস মানে আমার গৌরব দা জানি যে প্রান্তিক যাওয়ালে সব চিল্লি করেই বলে, প্রান্তিক ওটা সিরিয়াস ছেলে নয়, ঠিক আছে? এই আর কি। থ্যাংক ইউ প্রান্তিক। আর একদম শেষে আছি আমরা সবাইকে একটা কথা জিজ্ঞেস করি যে কে পডকাস্ট তোমার কেমন লাগলো? তোমার খুব ভালো লাগলো, ভালো এক্সপিরিয়েন্স হলো। আমি বলবো যে এই পডকাস্টে আরো অনেক ভিডিও আছে, তোমরা দেখতে পারো। আর দাদাকে সাপোর্ট করো, দাদা আমার থেকে অনেকটাই বড় হয়, কিন্তু এমন ভাবে ট্রিট করছে না আমি তার থেকে বড় হই। সেটা না, মানে দেখো তুমি আমার বয়সে ছোট হতে পারো, হ্যাঁ নলেজে বড়। না ই বাবা ওরম ভাবে বলো না, খুবই লজ্জার একটা বিষয়। আরে তোমার লজ্জা পেলে আমি না মানে আমিও লজ্জা পাচ্ছি। না হ্যাঁ আমার খুব ভালো লাগলো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর দেখো পডকাস্ট, ভালো লাগবে। ভালো তোমার করছে। প্রথম পডকাস্ট এটা? আমার মানে সারা লাইফের প্রথম পডকাস্ট, মানে আমার পুরো ইউটিউব ক্যারিয়ারে বেসিক্যালি, মানে আমি এখনো পর্যন্ত মানে আমি ইন ফিউচার আমি যদি কখনো বড় জায়গায় যেতে পারি, সবসময় যদি বলি, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আমার প্রথম পডকাস্ট কোথায় হয়েছিল, আমি অবভিয়াসলি তোমার চ্যানেলের নামটাই নেবো, কারণ এটা প্রুভড, এটা অলরেডি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য, এরকম ভাবে এটা সম্মান দেওয়ার জন্য, যেটুকু মানে এখন বুঝলাম যে ইউটিউব করে মনে হলো কিছু একটু ডিজার্ভ মানে করি। আমিও ভাবি এটা যে আমি এমন একজনকে মানুষকে পেয়েছি, মানে আমি অনেকদিন ধরেই তোমাকে রিসার্চ করেছি, তোমার পডকাস্ট মানে বেঙ্গলি র্যাপ যে কালচারটাকে তুমি তুলছো অনেক মাস ধরে, 6-7 মাস ধরে আগে থেকে আমি তোমাকে দেখেছি এবং সেখানে রিসার্চ করে আজকে যে তোমাকে আমি পেয়েছি আমিও খুব লাকি। হ্যাঁ থ্যাংক ইউ, আর খুব ভালো লাগে। খুব সুন্দর একটা মানে কি বলবো মানে কাজ করছো, যেখানে একটা শিল্পী বা একটা শিল্পকে তুমি তুলে ধরার চেষ্টা করছো, সেটাও খুব ভালো লাগলো। সে বিষয়ে কথা হয়েছে। আর থ্যাংক ইউ আপনাদেরকেও, আপনারা এতটা আছেন। তাই জন্য আমাদের গেস্ট প্রান্তিক মজুমদার, আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আর ক্যামেরার ওই পারে কিংসুক সেন। অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করো তোমরা, ডেসক্রিপশনে সবকিছু দেওয়া আছে, তোমরা দেখে জানিও কিরকম লাগছে ভিডিও। নতুন টাইপের এক্সপেরিমেন্টাল ভিডিও করি আমি, আর অবশ্যই তোমাদের অডিয়েন্সকে দেখতে বলো, পছন্দ হয় তাহলে রসিক পছন্দ হয় কমেডি ভিডিও দেখতে পারো, আমাকে জানাবে। কারণ আমি সত্যি কথা বলতে আমি তোমাদের মতামত নেওয়ার জন্য আমি বসে থাকি, যে কমেন্ট সেকশনে কারা জানাচ্ছে, ওতে কি বলতো তুমি খুব আরো মোটিভেশন পাবে, আরো কাজ করার আগ্রহ বাড়বে। দেখো আর শেয়ার করো ভিডিওটা, ভালো লাগে। কথার মাঝখানে থ্যাংক ইউ। বেশ চলো।